আমার মেইন পারপাস যেটা মানুষকে বেনিফিট দেওয়া, স্টুডেন্টদেরকে বেনিফিট দেওয়া। তো ওটা দিয়ে যদি আমি একটা স্টুডেন্টকেও বেনিফিট দিতে পারি, ইট উইল বি আ সাকসেস ফর মি। যে এভাবে এই কাজ করো বা ওই কাজ করো। এই জিনিসটা আসলে লিডারশিপ না। লিডারশিপ বলতে আর অনেক এই জিনিসটা অনেক ভাস্ট একটা এরিয়া। তো এই জিনিসটা আমি রিয়ালাইজ করি রিসেন্টলি 2024 এ যখন আমি আসলে হচ্ছে একটা ট্রেনিং এর জন্য সুইজারল্যান্ডে। আমার যেটা এখন মনে হয় যে আমি যদি আরো আগেই স্টেপ গুলো নিতাম, হয়তো আমি আরো ভালো কোনো কিছু ব্যাক দিতে পারতাম আমার কমিউনিটিতে। তো স্কুলে ওয়ার্কশপ নিতে যাই। তো সেখানে একটা স্টুডেন্টের সাথে কথা বলতে তারপরে ও হচ্ছে বলে যে ওর এরকম ও এই জিনিসগুলো পড়ছে কিন্তু এত থিওরিটিক্যাল জিনিস ও শুধুমাত্র পড়েই যাচ্ছে। ওর হচ্ছে ইন্টারেস্ট যাচ্ছে না। ওর সায়েন্সের প্রতি অত ওর ভালো লাগে না। এজন্য ও চেঞ্জ করতে যাচ্ছে। তো তখন আমার মাথায় আসলো যে এই জিনিসগুলো যদি এভাবে না করে আমি স্কুলের সাথে একটা কোলাবোরেশনে গিয়ে তাদেরকে হচ্ছে একটা ভার্চুয়াল ল্যাব বা টিচারদেরকে যদি এরকম একটা প্ল্যাটফর্ম দেই যে টিচাররা সেটার মাধ্যমেই স্টুডেন্টদেরকে শুধু থিওরিটিক্যালি না পড়ায়, তারা হচ্ছে এই এক্সপেরিমেন্ট গুলো ওদের সামনে দেখাতে পারবে যে আসলে জিনিসটা কিভাবে হচ্ছে। অনেকজন বললো না মেয়ে মানুষ খারাপ হয়ে যাবে, এভাবে একা ছাড়া উচিত না, আরো ইউরোপ কান্ট্রি মোটেও ছাড়া উচিত না। স্টার্ট স্মল বাট ডু ইট, ডোন্ট লাইক প্রোক্রাস্টিনেট যে হচ্ছে গিয়ে আচ্ছা পরে করবো বা কিছু। ওকে, সো বিহাইন্ড দ্য হাসেলের আরেকটা এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছে নুসাইবা আপু। আপু, আপনার ইন্ট্রোডাকশন আপনি দিলেই ভালো হয়। হ্যালো এভরিওয়ান, আমি নুসাইবা বিনতে মামু। বর্তমানে আমি রুয়েটে 4th ইয়ারে আছি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। এটা সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত। এই ডিপার্টমেন্টটা নিউ একটা ডিপার্টমেন্ট, 2016 সালে স্টার্ট হয়েছে। আর আমার কলেজ ছিল হোলি ক্রস কলেজ, আর আমার স্কুল হচ্ছে বিকানেসন স্কুল অ্যান্ড কলেজ। আর এখন যদি আমি আমার ইসিএ বা হচ্ছে গিয়ে আমার স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ডের বাইরে গিয়ে একটু কথা বলি, আমার 2টা স্টার্টআপ আছে। একটা হচ্ছে আনন্দপাঠ, হুইচ ইজ বেসিক্যালি অ্যান এডটেক প্ল্যাটফর্ম, যেখানে আমরা একটা ভার্চুয়াল ল্যাব তৈরি করছি রুরাল স্কুলগুলোর জন্য। আমাদের দেশে কি হয়, আমাদের দেশে যে ল্যাব ফ্যাসিলিটিসগুলো ওগুলো অতটা ইকুইপড না। তো এজন্য যেন স্টুডেন্টরা ভার্চুয়ালি আমাদের এক্সপেরিমেন্টগুলো কন্ডাক্ট করতে পারে, সেই জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। আর আমার একটা ভেঞ্চার হচ্ছে নভ, যেখানে আমরা বেসিক্যালি ইন্টেরিয়র ডিজাইনার নিয়ে কাজ করে থাকি। ওকে আপু, আমি একটু স্কুল লাইফ থেকে শুরু করব, যেহেতু আমরা জানি যে আপনার স্কুল লাইফে কিছু ইসিএ ছিল। তো স্কুল লাইফে কি ছিল এটা সম্পর্কে একটু ডিসক্রাইব করেন। আমার স্কুল লাইফে আমি তখন থেকে আমার বেসিক্যালি লিডারশিপ এই বিষয়টা মানে একটা আমার কাছে এই ওয়ার্ডটা অনেক ফ্যান্সি লাগতো। তো আমি হচ্ছে ওটা নিয়ে অনেক বেশি অ্যাট্রাক্টেড ছিলাম। আমার মনে হতো যে আচ্ছা ঠিক আছে আমি যদি ক্লাস ক্যাপ্টেন হই, আমার কাছে তখন আমার কাছে মনে হতো লিডারশিপ মানে হচ্ছে সব দায়িত্ব নেওয়া, মানুষকে হচ্ছে লিড দেওয়া। এই জিনিসটাই আমার কাছে মনে হতো, ইভেন্ট অর্গানাইজ করা, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগতো। তো আমি ক্লাস 1 থেকে আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম। তারপরে আমি হচ্ছে ক্লাস 9-এ গিয়ে অ্যাসিস্ট্যান্ট হেড গার্ল হই। অ্যাসিস্ট্যান্ট হেড গার্ল হচ্ছে কাইন্ড অফ আমাদের ক্লাসরুমে যেরকম ক্লাস ক্যাপ্টেন থাকে, অ্যাসিস্ট্যান্ট হেড গার্ল হচ্ছে পুরো একটা ব্রাঞ্চের, আমাদের বসুন্ধরা ব্রাঞ্চের আমি হচ্ছে ক্যাপ্টেন ছিলাম। তো তখন থেকে আমার এই ইসিএ জার্নিটা স্টার্ট হয়। আমার অ্যাসিস্ট্যান্ট হেড গার্ল, তারপর ক্লাস 10-এ উঠে হেড গার্ল হই। তো সে সময় আমাদের বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করা লাগে। এরপর আমার সাথে ছিল 4 জন হাউস ক্যাপ্টেন, আর আমাদের ছিল 18 জন ভলান্টিয়ার টু মেনটেন এভরিথিং অফ আওয়ার স্কুল। তো সে সময় থেকে আমার জার্নি স্টার্ট হয়। বাট এরপরে গিয়ে আস্তে আস্তে আমি আসলে বুঝতে পারি যে লিডারশিপ মানে শুধুমাত্র লিড দেওয়া না। একজনে মানে আমি আহ, ওদের সবাইকে বললাম বা ইনস্ট্রাকশন দিলাম যে হচ্ছে এভাবে এই কাজ করো বা ওই কাজ করো। এই জিনিসটা আসলে লিডারশিপ না। লিডারশিপ বলতে আর অনেক এই জিনিসটা অনেক ভাস্ট একটা এরিয়া। তো এই জিনিসটা আমি রিয়েলাইজ করি রিসেন্টলি 2024-এ, যখন আমি আসলে হচ্ছে একটা ট্রেনিং এর জন্য সুইজারল্যান্ডে। তো ওই সময় আমাদের হচ্ছে বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করার সময় আম, অনেক জিনিস জানতে পারি। আর স্পেশালি আমরা যেহেতু হচ্ছে আমি ভিকান্সে ছিলাম, একটা মেয়েদের স্কুল। তো আমার প্যারেন্টস অনেক সাপোর্টিভ ছিল। শুধু তারা সাপোর্টিভ ছিল কিন্তু আমাকে একা ছাড়তো না। আমাকে বলতো যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব এখানে, কারণ ইভেন্টের কারণে অনেক জায়গায় আমাদের যাওয়া লাগতো। তো সে সময় একটু প্রবলেম হতো প্যারেন্টসকে বুঝানো যে হচ্ছে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা আমার পড়ার বাইরেও দরকার। কিন্তু তাদের কাছে বাংলাদেশের যে হচ্ছে এনভায়রনমেন্ট হচ্ছে নাম্বার, তুমি যদি নাম্বার আনতে পারো তাহলে বাকি সব ওকে, তুমি যাই করো না কেন নাম্বারটা তোমার আনতে হবে। তো ওখানে একটু স্ট্রাগল করা লাগতো। বাট এছাড়া ওই টাইমটা আসলে আমার হাতে খড়ি হয় যে আমি হচ্ছে শিখতে পারি যে কিভাবে কি ম্যানেজ করতে হয়। ফাইন্যান্সিয়াল সেক্টর বলো, তারপর হচ্ছে অন্য যেই সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো। আচ্ছা, দ্যাটস আ গুড পয়েন্ট। এখানে যেমন আপুর সাথে বেসিক্যালি ওই হাউস ক্যাপ্টেনের একজন আমার বোন ছিল। সো আমি ওই সময় আমার ফ্যামিলি সিনারিওটাও দেখতাম। সেটা হচ্ছে যে
ইসিএ বলতে কি এটা তো আমরা জানি না। অ্যান্ড এটা ভবিষ্যতে কি কাজে লাগতে পারে এটা তো আরো জানি না। তো ফ্যামিলি গুরুত্ব দিত না তেমন। আর তাদের সবচেয়ে বড় কনসার্ন থাকতো যে যেটা হয় 9-10 আমাদেরকেও বড় কনসিডার করতো না। এখনো করে না যদিও। তো একা এইসব করতে হবে, একা বাইরে যেতে হবে, এখানে যাওয়া লাগবে। তো এই কনসার্ন গুলা অনেক বেশি থাকে ব্রাউন কালচারে। যার কারণে স্টুডেন্টরা আসলে ইসিএ তে যেতে অনেক বেশি বাধা পায়। যেটা আমরাও পেতাম আসলে নরমাল। বাট হ্যাঁ, আচ্ছা আপু আমাদেরকে একটু বলেন যে আ ভিকারুননিসা আপনাদের যদিও এটা একটু ভিকারুননিসা কেন্দ্রিক কোয়েশ্চেন বাট হ্যাঁ, অনেক স্কুলে এরকম হতে পারে। সো এই যে প্যানেলটা এটা কিসের বেসিসে ঠিক করা হয়? বা কাদেরকে রোল গুলা দেওয়া হয়? অ্যান্ড ওরা মোটামুটি কি টাইপ ডিউটিস পালন করে? আচ্ছা, যেভাবে সিলেক্ট করা হয় এটা ফার্স্ট আমাদের হচ্ছে একটা ইন্টারভিউ হয়। আর ফার্স্ট হুম, আমাদের হচ্ছে এপ্লাই করা লাগে, আমাদের অ্যাপ্লিকেশন দেওয়া লাগে। অ্যাপ্লিকেশনের বেসিসে তারা দেখে যে হচ্ছে ওর যে যারা অ্যাপ্লাই করছে তাদের ব্যাকগ্রাউন্ডটা কিরকম, তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে কিরকম জড়িত, তারা হচ্ছে গিয়ে তাদের রেজাল্ট কিরকম, সবকিছু ওভারঅল মিলে একটা হচ্ছে ইনিশিয়াল সিলেকশন হয়। এরপরে তারপরে হচ্ছে আমাদের ইন্টারভিউ হয়। ইন্টারভিউ বেসিসে এরপরে হচ্ছে আমাদের রোলগুলো দেয়। একজন অ্যাসিস্ট্যান্ট হেড ক্লাস 9-এ হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট হেড গার্ল সিলেক্ট করে, 4 জন হাউস ক্যাপ্টেন, আহ, হুম, তখন থাকে হচ্ছে ভাইস ক্যাপ্টেন, 4 জন ভাইস ক্যাপ্টেন, তারপর হচ্ছে 18 জন ভলেন্টিয়ার। আর হুম, যে রোলগুলো আমাদের অ্যাসাইন করা থাকে, আমাদের ডেলি বেসিসে আমাদের মেইন রোল হচ্ছে অ্যাসেম্বলি করানো, তারপরে হচ্ছে রুলস রেগুলেশন এগুলো সবাই প্রপারলি মেনটেন করছে কিনা সেগুলো চেক করা। যেমন আমাদের আমাদের স্কুলে একটা মানে কিছু স্ট্রিক্ট রুলস আছে, যে চুলে তেল দিতে হবে, তারপর মাঝখানে বেনি দুই দুই বেনি করতে হবে, মাঝখানে সিটি করতে হবে, নখ বড় রাখা যাবে না। তো এই জিনিসগুলো সবাই অ্যাসেম্বলিতে আমাদের চেক করা হতো যে হচ্ছে সবাই এই জিনিসগুলো মেনটেন করছে কিনা প্রপারলি। এরপরে গিয়ে যেই জিনিসগুলো আসলে আমাদেরকে রেসপন্সিবল হতে হেল্প করেছে সেগুলো হচ্ছে ইভেন্ট অর্গানাইজ করা। আমাদের সময় অনেকগুলো ইভেন্ট হয়েছে। এখন আসলে জানি না যে এত ইভেন্ট আমাদের ব্রাঞ্চে হয় কিনা, অর্গানাইজ করা হয় কিনা, বাট আমাদের টাইমে অনেক ইভেন্ট হয়েছে। তো প্রত্যেকটা ইভেন্টে আমাদের পুরো ইভেন্ট স্কেডিউলটা রেডি করা, তারপরে সেটার জন্য যে বাজেট তৈরি করা, সেটার জন্য স্পন্সর ম্যানেজ করা, সবকিছু ওভারঅল যা যা আছে সবকিছু আমাদের হ্যান্ডেল করতে হতো। তো আমার ক্ষেত্রে আমি যেটা করতাম, আহ, প্রত্যেকটা কাজকে আমি হচ্ছে অ্যাসাইন করে দিতাম এক একটা ভাইস ক্যাপ্টেনের কাছে। তারপর সেই ভাইস ক্যাপ্টেন আবার হচ্ছে আমাদের যে ভলেন্টিয়ার সবাই মিলে একটা গ্রুপ করে আলাদা আলাদা কাজে হচ্ছে গিয়ে ভাগ হয়ে যেত। তো সেভাবে হচ্ছে আমরা আমাদের ইভেন্টগুলো অর্গানাইজ করেছি। আর আর এক্সট্রা যেগুলো ছিল যে বাইরে স্কুল থেকে বা কলেজ থেকে যদি আমাদের ইনভিটেশন আসতো কোনো, যে তাদের কোনো ইভেন্ট হচ্ছে বা ওই ইভেন্টের জন্য যদি ইনভাইট করতে আসতো, তো সেই ক্ষেত্রে হচ্ছে কোনো ইনিশিয়াল যদি সিলেকশন প্রসেস বা কিছু আমাদের স্কুলে কন্ডাক্ট করা লাগে, সেগুলোর জন্য আমাদের একটু কাজ করা লাগতো। তো আমাদের যেটা মেইন প্রোগ্রাম ছিল, মেইন অনেক সব থেকে বড় প্রোগ্রাম, সেটা হচ্ছে আমাদের সিনিয়রদের ফেয়ারওয়েল। ওই টাইমটাতে আমাদের প্রায় 1 মাসের আগে থেকে আমাদের প্রিপারেশন নেওয়া শুরু করা লাগে। বিভিন্ন সেগমেন্ট, নাচ গান, কে কোনটা করবে, তাদের প্র্যাকটিস দেখা কিভাবে হচ্ছে করছে, প্রপার ওয়েতে তারা হচ্ছে সবকিছু অ্যারেঞ্জ করছে কিনা, এই বিষয়গুলো আমাদের তখন দেখা লাগতো। আর আরেকটা জিনিস যেটা অনেক মজার বিষয় ছিল, যে ব্যাক চেক করা। আমাদের প্রত্যেক দেখা যেত 1 মাস বা উম, 1 মাসে 2 বার এরকম করে ব্যাক চেক করা লাগতো সব স্টুডেন্টের, যে তারা কোনো আহ, কি বলবো, যেগুলো অ্যালাউড না স্কুলে ওরকম কোনো জিনিস নিয়ে আসছে কিনা। তো এই জিনিসটা হচ্ছে অনেক ভলেন্টিয়াররা, ভাইস ক্যাপ্টেনরা, ইভেন আমিও অনেক এনজয় করতাম আমরা, কারণ বিভিন্ন আনকমন জিনিস পাওয়া যেত এক একজনের ব্যাগে। তো এই তো স্কুল লাইফটা অনেক মজার ছিল তখন হচ্ছে। আহ, এই জিনিসগুলা, এই ছোট ছোট পার্ট গুলো আমাদের লাইফে অনেক অনেক বেশি মেমোরি ক্রিয়েট করছে অনেক। তারপরে জানুয়ারিতে, যেমন জানুয়ারি মাসটা অনেক বেশি আমাদের বিজি কাটতো, কারণ ওই টাইমটাতে আমাদের বিভিন্ন স্পোর্টস ডে ছিল। আর আমাদের যেহেতু আমরা বসুন্ধরা মর্নিং, তো আমাদের সবকিছু হতো হচ্ছে মেইনে। তো আমাদের সবাই সিদ্ধেশ্বরী যাওয়া লাগতো সেই সকাল থেকে, প্রায় যেদিন প্রোগ্রাম তার 1 সপ্তাহ আগে থেকে বা 10 দিন আগে থেকে আমাদের রেগুলার সিদ্ধেশ্বরী যাওয়া লাগতো। আর আমাকে যেহেতু আমার প্যারেন্টস একা ছাড়ে না, আমার সাথে আমার আম্মুরও অনেক দৌড়াদৌড়ি করা লাগছে প্রত্যেকটা ইভেন্টে। যেই 7 দিন 10 দিন আমি
সিদ্ধেশ্বরী গিয়েছি। আমার মা আমার সাথে প্রত্যেকটা দিন গিয়েছে। গিয়ে ওখানে বসে থাকতো। বসে থেকে পুরা জিনিসটা আমাদের সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্র্যাকটিস চলতো। তারপরে সবকিছু ম্যানেজ করা, সবকিছু আমার মা আমার সাথে দৌড়াতো। ইভেন আ সিনিয়রদের জন্য যখন আমরা গিফট সিলেক্ট করেছি, গিফটের জন্য আমাদের প্রত্যেক দিন হচ্ছে নিউ মার্কেট, কাঁটাবন, তারপর মানে এসব জায়গায় দৌড়াদৌড়ি করা লাগতো। আমার আম্মু আমার সাথে প্রত্যেকটা জায়গায় যেত। ওই যে আমার আম্মুর একটা মানে আমার আম্মুর কাছে যে তুমি যে বললা যে হচ্ছে গিয়ে 9-10 আমরা বড় না। সেম আমার মার কাছে আমি এখনো বড় না। তখন তো আরো ছোট। আর তারপর আমার মার ধারণা বাংলাদেশ মোটেও সেফ না মেয়েদের জন্য। আর স্পেশালি আমার জন্য তো আমার মার ধারণা মোটেও সেফ না। তো আমার আম্মু আমার সাথে সব জায়গায় যেত, সব জায়গায় দৌড়াতো। কিন্তু কখনো আমাকে মানা করে নাই যে তুমি এটা করো না বা এটা উচিত না। বলত যে হ্যাঁ, পড়াশোনা ঠিক রাখো। বাট এরপরে তুমি যা ইচ্ছা করো। আচ্ছা, আমি এখানে একটা জিনিসের সাথে অনেক ভালো রিলেট করতে পারছি। এটা হচ্ছে ওই যে ব্যাক চেক করা। তো আমার খুব হুম, মজার হুম। কথা মনে পড়লো যে আমি যখন ক্লাব প্রেসিডেন্ট ছিলাম, তো আমাদের যে অলিম্পিয়াডস গুলা হতো বা যেকোনো টাইপের কনটেস্ট যাই হোক, ক্লাব থেকে অ্যারেঞ্জ করা হোক আর কলেজ থেকে। সো মোটামুটি আমাদের ওই সময় অলমোস্ট সবগুলাতেই আমি গার্ডে ছিলাম। তো কি যে মজা লাগতো যে মানুষজনকে চোখও নাড়াইতে পারবে না। নিজে পরীক্ষা দিলেও মোটেও এটা ভালো লাগতো না। বাট এরকম দারোগাগিরি করতে আসলেই খুবই মজা লাগে। এটা ভালো একটা এক্সপেরিয়েন্স। আচ্ছা। ওকে, মুসনাদ স্কুল আমার লাইফ একটা নিয়ে কিছু? কোয়েশ্চেন আছে। হ্যাঁ, হ্যাঁ। আপু যে ফেয়ারওয়েল এর কথা বললেন, আমি জেনারেলি পরিচিত আমার যত সিনিয়র, জুনিয়র ব্যাচের যত ভিকারুননিসার যে কয়জনকেই চিনি, তাদের মধ্যে আমি একটা জিনিস খুবই কমন লক্ষ্য করেছি যে ফেয়ারওয়েল এন্ড র‍্যাগ ডে নিয়ে সবার মধ্যে একটা এক্সট্রা উত্তেজনা, এক্সাইটমেন্ট কাজ করে থাকে। সো আমি যেহেতু আপনি একজন ভিকি, সো আপনার কাছে এটা জানতে চাবো যে ইজ ইট লাইক কি বলবো ট্র্যাডিশনাল থিং যে আপনাদের ফেয়ারওয়েল অ্যান্ড র‍্যাগ ডেটা একদম ভালো মতো হওয়া লাগবে and এটা নিয়ে সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। লাইক আমি দেখেছি অনেককে যে অনেক আগে থেকে একদম প্ল্যানিং করছে, প্র্যাকটিস করছে। যেমনটা আপনি বললেন ৮-১০ দিন ধরে প্র্যাকটিস হতো। সো আমি তো অফ কোর্স ভিতরের না। আমি বাইরে থেকে দেখে যত মনে হতো যে ইটস লাইক খুবই বিগ ডিল টাইপ আ থিং। সো ওই বেসিসে আপনার এক্সপেরিয়েন্সটা শুনতে যাবো যে এটা কি আসলেই মানে অনেক ভ্যালু দেওয়া হয় কিনা সবকিছু থেকে? হ্যাঁ, এটা আমাদের আসলে ট্র্যাডিশন টাইপের একটা জিনিস। আমাদের কাছে আমি তো আ আমাদের র‍্যাগ ডে, ফেয়ারওয়েল আমাদের র‍্যাগ ডে সময় আমরা অনেক দিন ধরে প্র্যাকটিস করেছি। সবকিছু অ্যারেঞ্জ করেছি। সেম ফেয়ারওয়েল আপুদের যখন ফেয়ারওয়েল ছিল ওটা তো আ আমরা অ্যারেঞ্জ করেছি। আমাদের এটা সবথেকে বড় প্রোগ্রাম। যতগুলো ইভেন্ট আমরা অর্গানাইজ করেছি তার মধ্যে সবথেকে বড় ইভেন্ট ছিল এটা। এটার জন্য সবথেকে বড় মানে একটা বাজেট অ্যালোকেট করা হয়। ওই বাজেটটা নিয়ে ওই বাজেট মেইনটেইন করা, তারপরে হচ্ছে কারণ এখানে আ সিনিয়রদেরকে গিফট দেওয়া লাগে, টিচারদেরকে গিফট দেওয়া লাগে, তাদের সবার খাবারের অ্যারেঞ্জ করা লাগে। সবকিছু ওভারঅল সবকিছু মিলায়ে it was a big deal for us যারা প্যানেলে ছিল তাদের জন্য সবকিছু যেন আমরা যেন প্রত্যেকটা জিনিস আমাদের খেয়াল করা লাগতো যে স্কেডিউল মেইনটেইন করা হচ্ছে কিনা। তারপরে হচ্ছে কোনো জায়গায় কোনো যদি ভুল হয়েও যায় সেটা কিভাবে ঠিক করতে হবে, ব্যাকআপ প্ল্যান কি, প্ল্যান এ, প্ল্যান বি সবকিছু সাজানো। এরপর আবার এটার জন্য সব টিচারের পারমিশন নেওয়া। কারণ একটা স্টেজে যখন আমাদের একটা কোনো পারফরম্যান্স উঠবে তার আগে আমাদের ৩ জন টিচারের কাছ থেকে পারমিশন নেওয়া লাগতো যে হচ্ছে গিয়ে এই পারফরম্যান্সটা করা যাবে কিনা। প্রত্যেকটা জিনিস আমাদের সবকিছু অনেক আ সিস্টেমেটিক ওয়েতে আমাদের আগাতে হতো। তো এটা আসলে একটা অনেক বড় বিগ ডিল আমাদের ভিকিদের জন্য। আচ্ছা। সো এবার এটার একটু টেকনিক্যাল বিষয়াদিতে যদি আসি, যেমনটা বললেন যে বাইরে থেকে দেখে অফ কোর্স মনে হবে যে একটা র‍্যাগ ডে সবাই অর্গানাইজ করছে। বাট এখানে যেহেতু বাজেটিং এর বিষয় আসে এন্ড স্টুডেন্ট আপনাদের প্যানেল যেহেতু অর্গানাইজ করছে। সো ফার্স্ট এ জানতে চাবো যে বাজেট যেটা, এটা কি স্কুল থেকে অ্যালোকেট করা হয় নাকি আপনারা স্পন্সর রিচ করেন? নাকি যারা পার্টিসিপেন্টস বা যাদের জন্য মেইনলি করা হচ্ছে তারা সবাই হিসিস হুজুস পে করে? সো এই জিনিসটা জানতে চাবো। আচ্ছা, আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা যারা হচ্ছে ক্লাস 9 এ ছিলাম, ক্লাস 10 এ আপুদের যখন ফেয়ারওয়েল ছিল, আমরা হচ্ছে মোস্ট প্রবাবলি আমরা ৳১,০০০ করে দিয়েছিলাম। আমরা দিয়েছিলাম। আর হচ্ছে এখানে কোনো আচ্ছা। বাইরের স্পন্সর ছিল না। আর আপুরা হুম, কিছু হুম। দিয়েছিল আর টিচাররা কিছু দিয়েছিল। এটা হচ্ছে আমাদের বাজেট। আর ওকে। বাইরে থেকে আমরা কোনো স্পন্সর ম্যানেজ করিনি তখন। অলরাইট। আর হচ্ছে এমনি অন্যান্য ইভেন্টের ক্ষেত্রে তখন স্পন্সর রিচ করা হতো, রাইট? স্পন্সরদেরকে হচ্ছে গিয়ে অ্যাপ্রোচ করা হতো, ম্যানেজ করা হতো। রাইট। আচ্ছা, সো বিকরণের এখানে কিছু এক্সট্রা ইন্টারেস্টিং জিনিস হয়।
আচ্ছা, না তুই বল, আমি পরে বলতেছি না, আগে। না আমি বলতাম যে ইটস আ ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট 'কজ মোস্ট অফ দ্যা স্কুলে এই 8, 9, 10 এ কখনো স্টুডেন্টরা আমি দেখি নাই বা আমি তো অফ কোর্স সুযোগটা পাই নাই। কলেজে পাইছিলাম বাট দ্যাটস আ ডিফারেন্ট থিং। যে স্কুলে স্টুডেন্টদেরকে স্পন্সর রিচ করা ইটস আ বিগ ডিল আমি মনে করি। 'কজ 9, 10 এ তুমি একটা স্পন্সরের কাছে যাচ্ছ, তাদের সাথে ডিল করছো অ্যান্ড তুমি ওখান থেকে টাকা বের করে আনতে পারতেছো। সো ইটস ডেফিনিটলি কি বলবো খুবই ভালো একটা স্কিল ডেভেলপ হয়ে যায় এটা সেক্ষেত্রে। খুবই, খুবই টাফ জিনিস। কারণ হচ্ছে গিয়ে আমাদেরকে আ এখনো যেটা হয় আমি হচ্ছে এখনো একটা ক্লাবের সাথে হাল্ক প্রাইজ এর সাথে জড়িত। তো এখনো স্পন্সর ম্যানেজ করা খুবই টাফ থিং। কারণ মানুষ বিশ্বাস করবে সবথেকে হার্ড জিনিস হচ্ছে মানুষের পকেট থেকে টাকা বের করা। এটা রাইট। দুনিয়ার সবথেকে হার্ড একটা জিনিস। তো ওই টাইমে আমাদের টিচার আমাদেরকে অনেক হেল্প করত। আচ্ছা, আমি যেটা বলতাম ইন্টারেস্টিং জিনিস যেটা আমি দেখছি যে আমার বোন পড়তো ২ সূত্রে। চিফি কার্নেস অনেক সময় ম্যাগি নুডলস এসে নুডলস খাওয়াইতো। আর হচ্ছে অনেক সময় মেবি ইগলু আসতো মেবি আইসক্রিম খাওয়ানোর হ্যাঁ, জন্য। আইসক্রিম, ফ্রি আইসক্রিম। আচ্ছা, এটা খুবই মজার একটা জিনিস। আমার স্কুলে আসলে ভালো হইতো। আচ্ছা। ঐদিন যেদিন আমাদের ফ্রি আইসক্রিম দিয়েছিল, ওইদিন আমরা সবাই পাগলের মতন আইসক্রিম খেয়েছি। আমার পরে গলা বসে গিয়েছে। মাইমুনারও গলা বসে গিয়েছিল। আমরা এত আইসক্রিম খেয়েছিলাম ঐদিন। না, ফ্রি পাইলে আসলে কে ছাড়ে? তো আর তাও আবার তখন স্কুল লাইফ। মানে বড় হইলে একটা হুম, জিনিস। হুম, হুম। স্কুল লেভেলে তো এটা অনেক জোস একটা জিনিস। আচ্ছা, গোইং ফরওয়ার্ড আমরা এবার স্কুল থেকে সামনে আগাই। যেহেতু আপু হুম, হুম, কলেজে হুম। হয়তো কোনো এক্টিভিটি ছিল না। সো আমরা ডিরেক্টলি আমার ভার্সিটিতে আমার আসি। কলেজ আমি ফার্স্টে আমি হোলি ক্রসে পড়তেই চাইনি। আমার ইচ্ছা হুম, ছিল বিকানোর সাথেই কন্টিনিউ করার। কিন্তু আমার হুম, প্যারেন্টস এর খুবই ইচ্ছা ছিল আমাকে হোলি ক্রসে পড়ানোর। আমি এক্সাম দেওয়ার পরে আমি আমি হচ্ছে ইচ্ছা করে ৫ টা ম্যাথ আমার এখনো মনে আছে ৫ টা ম্যাথ আমি জানতাম অ্যান্সার এটা। আমি ভুল দাগায় চলে আসছি যেন আমার হচ্ছে আমি চান্স না পাই। কারণ ওইটা অনেক কম্পিটিটিভ একটা এক্সাম। অনেক হুম, মানুষ আমি যখন এক্সাম হলে ঢুকি দেখি যে অনেক বড় লাইন। অনেক মানুষ হুম। ওখানে হচ্ছে পরীক্ষা দিতে আসছে। তো তারপরে তো যেদিন রেজাল্ট দিল দেখি যে আমি আল্লাহর রহমতে চান্স পেয়ে গেছি। মানুষ হচ্ছে খুশিতে কান্না করতেছিল। আমি দুঃখে কান্নাকাটি করে সে যে আমি আমার হোলি ক্রসে চান্স হয়ে গিয়েছে। তো আমার আম্মু আমাকে বলল যে, "না, না, না তুমি পড়ো। তোমাকে ভর্তি করায় রাখি। তারপরে বিকাশ স্যার যদি ইয়া হয় বিকাশ স্যার ভর্তি করায় দিব।" আমি বলি, "না, এটা তো আর ভর্তি করাবো না। হোলি ক্রসেই পড়াবো আমি জানি।" আচ্ছা, আপনার কি মনে হয় হোলি ক্রসে পড়া ওয়াজ ইট ওয়ার্থ ইট বা এক্সপেরিয়েন্স ইয়েস, কেমন ছিল ডেফিনিটলি। আপনার? এটা মানে তখন আমি বুঝিনি। বাট এখন আমার মনে হয় যে আসলেই আমার মানে ওইটা আমার লাইফে অনেক ভালো একটা ডিসিশন ছিল। কারণ আমি হচ্ছে টু বি অনেস্ট আমি যখন রিকারেন্স এ ছিলাম তখন আমার মাইন্ডসেট একরকম ছিল। কারণ আমার আশেপাশে যারা ছিল সবাই সেম মেন্টালিটির আমরা। আমাদের সবার হচ্ছে আ যেহেতু সবাই মেক্সিমামই হচ্ছে ঢাকা থেকে আসা। সবার মেন্টালিটি সেইম। আমরা একভাবে চিন্তা করছি। সবকিছু আমাদের আশপাশে সবার সিচুয়েশন দেখছি একভাবে। বাট হোলি ক্রসে কি আমাদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে মানুষ মানে ওখানে আছে। কেউ হয়তো অনেক মানে গ্রাম থেকে আসছে, কেউ হচ্ছে গিয়ে ঢাকার অনেক উচ্চমানের কোনো স্কুল থেকে আসছে। আর ওখানে একটা সিস্টেম ছিল কি আমাদের হচ্ছে রোল কখনো হচ্ছে আমার সামনের মেয়ের রোল আম মানে আমার সামনের মেয়েও ভিকারুননিসা না, আমার পিছেও ভিকারুননিসা না, এরকম করে ওরা 6 আছে। যদি আমার আমি যেমন ভিকারুননিসার, আমার যে রোল তার ৫-৬ রোল পিছে হচ্ছে আরেকজন ভিকি। এরকম করে ওরা সিট হচ্ছে গিয়ে এরেঞ্জ করেছে। রোলগুলো এরেঞ্জ করেছে। তারপর হোলি ক্রসেরও সেম। যেন হচ্ছে কেউ আ যখন সিটগুলা হচ্ছে মানে যখন সবাই বসে তখন যেন কেউ লোনলি ফিল না করে। যে ভিকিরা সব একসাথে বা ক্রসিয়ান আগে যারা ক্রসিয়ান ছিল সব একসাথে এরকম যেন না হয়। তো এভাবে হয়েছে কি আমি অনেক মানুষকে চিনতে পেরেছি, তাদের মেন্টালিটি সম্পর্কে জানতে পেরেছি, কিভাবে তাদের লাইফস্টাইল সম্পর্কে জানতে পেরেছি। আর এটা আমার মাইন্ডসেটটাকে অনেক চেঞ্জ করে দিয়েছে। তারপরে হচ্ছে আমাদের যে সিস্টার শিখা ছিলেন, সে যখন ক্লাসে আসতেন, যেভাবে কথা বলতেন, সেই জিনিসগুলা দেখেও আমি অনেক মানে ওই জিনিসগুলো আমার চিন্তা ভাবনা, আমার পার্সপেক্টিভ অনেক চেঞ্জ করে দিয়েছে। যে আসলে জীবনটা আমি যেভাবে চিন্তা করে আসছি, জীবনটা আসলে এরকম না। জীবনটা আসলে অনেক, অনেক ডিফারেন্ট। আর তারপরে যখন ক্লাসে টিচাররা ক্লাস নিতেন, আ আমি আমার হোলি ক্রস কলেজ লাইফে একটা কোচিংও করি নাই। বাট আমার কলেজ লাইফে রেজাল্ট ভালো ছিল। কারণ টিচাররা ক্লাসে এত ভালোভাবে পড়াতেন আর সবকিছু স্পেশালি বায়োলজি। আমার বায়োলজি একদমই ভালো লাগতো না। কিন্তু তারপর আমার বায়োলজিতে সবসময় 90 প্লাস নাম্বার থাকতো। মানে ওখানে ক্লাসেই টিচাররা এত ভালোভাবে পড়ায় দিত এবং সবকিছু ওখানে আমার মুখস্থ হয়ে যেত। আর যেমন তিথি মিস আমাদেরকে পড়ানোর পরে বলত যে, "তুমি তোমার পাশের স্টুডেন্টটাকে বুঝাও। তোমার পাশে যে বসে আছে তার সাথে কথা বলো। তাকে হচ্ছে পুরো জিনিসটা ডেসক্রাইব করো।" তো এভাবে হয়েছে কি আমার ওখানেই আমি এত ভালোভাবে সবকিছু করে ফেলতাম, আমার বাসায় এসে আর পড়া লাগতো না। আর আমাদের প্রত্যেক সপ্তাহে কুইজ হতো।
তো স্বাভাবিকভাবে আমার কুইজের জন্য প্রিপারেশন নিলে সবকিছুই আলটিমেটলি পড়া হয়ে যেত। তো তখন এখন মনে হচ্ছে যে ওটা বেস্ট ডিসিশন ছিল আমার জন্য। সো ওভারঅল এইচসিসি ওয়াজ ওয়ার্থ ইট। ওকে। ইয়েস। আচ্ছা, এবার আমরা একটু ফরওয়ার্ড সামনে অগ্রসর হই আরকি। আপনি পডকাস্ট শুরু হওয়ার আগে আমরা আলোচনা করছিলাম। কিছু ইন্টারন্যাশনাল প্রোগ্রামস করেছিলেন সুইজারল্যান্ড, চায়না অ্যান্ড কফি আনান রিলেটেড কিছু একটা ছিল। সো আমরা ওগুলা নিয়ে এখন জানবো। ফার্স্ট অফ অল আমি জানতে চাবো যে এগুলার প্রতি লাইক ১ম এ জানা কিভাবে হলো? অ্যাপ্লিকেশন অ্যান্ড অল দেন এগুলাতে কিভাবে লাইক ওভারঅল আমি ফার্স্ট এ জানতে চাচ্ছি এগুলাতে ঢুকা কিভাবে হলো? দেন সুইজারল্যান্ডের বিষয়টাতে আসবো। আচ্ছা, ফার্স্ট আমি হচ্ছে যেভাবে স্টার্ট করেছি আমি আনন্দপাঠ প্রজেক্টটা স দিয়েই সব জায়গায় এপ্লাই করেছি এবং সেখান থেকে হচ্ছে আচ্ছা আপু, এই আমি একটু হুম, ইন্টারাপ্ট করি। শিওর, আমার মনে হয় শিওর, তাহলে বেটার আগে আপনি একটু এক্সপ্লেইন করে নেন যে আনন্দ পাঠ কি? ওটা কি করে? তারপর আমরা হুম, হুম। ওটাতে আসি। আচ্ছা, ১ম এই যেটা বলেছি যে আনন্দপাঠ হচ্ছে একটা এডটেক প্ল্যাটফর্ম। আমরা সেখানে একটা হুম, ভার্চুয়াল ল্যাব ক্রিয়েট করছি। যেন হচ্ছে আমাদের যে হাই স্কুল স্টুডেন্টরা যারা হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস পাচ্ছে না, আ যাদের সায়েন্সের প্রতি অনেক ইন্টারেস্ট কিন্তু তারা শুধু থিওরি গুলো মুখস্থ করছে, তারা হচ্ছে এক্সপেরিমেন্ট গুলো কন্ডাক্ট করতে পারছে না। তাদের জন্য আমরা প্ল্যাটফর্মটা রেডি করছি যেন এক্সপেরিমেন্ট গুলো তারা ভার্চুয়ালি কন্ডাক্ট করতে পারে। এটা হচ্ছে আমাদের আনন্দপাঠ। আচ্ছা, আর আমার একটু কোয়েশ্চেন আছে যে মানে ভার্চুয়ালি আসলে কিভাবে করে? মানে ধরেন আমি একটা এক্সপেরিমেন্ট করব। সো আনন্দ পাঠে কি হবে জিনিসটাতে? আচ্ছা, ধরো আমি একদম ছোট একটা এক্সাম্পল দিই। আ ধরো হুম, ফটোসিনথেসিস। এটা হুম, আমরা যখন এখন আম যদি আমরা পড়াই আমাদের যেরকম আমাদের ক্লাসে যেভাবে পড়ানো হয়, মুখে বলা হয় যে হ্যাঁ, পানি দিলে কি হবে, পানি না দিলে কি হবে, সূর্যের আলো দিলে কি হবে, সূর্যের আলো না দিলে কি হবে। এই জিনিসটা হচ্ছে স্টুডেন্টরা টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন করে দেখতে পারবে। কত টেম্পারেচারে হচ্ছে পাতার কি অবস্থা হচ্ছে বা পানি দিলে হুম, কতটুকু পানি দিলে কি অবস্থা হচ্ছে। পুরা সিমুলেশনটা তারা আ হচ্ছে নিজেদের ওকে। হাতে তারা হ্যান্ডেল করতে পারবে। যেটা YouTube এ শুধু তুমি ভিডিওগুলো দেখতে পারবা। আর এখানে আমাদের ল্যাবে হচ্ছে তোমরা কন্ডাক্ট করতে পারবা। আচ্ছা, সো মানে এটা হচ্ছে ধরেন ছোট একটা এক্সাম্পল। হুম, যদি কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, লেটস সে কেমিস্ট্রির রিঅ্যাকশন গুলা, সো এটাও হচ্ছে সিমুলেশন এর মাধ্যমে হবে পুরাটা। সিমুলেশন এর মাধ্যমে। জি। আচ্ছা, নাইস। এটা মানে বিল্ড করেছে কে এই জিনিসটা? এটা নিশ্চয়ই কোনো অ্যাপ বা কিছু? হ্যাঁ, এটা একটা অ্যাপ আমরা এখন ডেভেলপ করছি। এই আইডিয়াটা হচ্ছে আমার মাথায় আসে যখন আমি হচ্ছে আ একটা স্কুলে আমি ওয়ার্কশপ নিতে গিয়েছিলাম। ফার্স্ট আমি যদি একটু ব্যাক স্টোরি বলি, ব্যাক স্টোরি থেকে হুম, বললে আই গেস এটা হচ্ছে ইয়া হবে। হুম, হুম, আমি ১ম এ স্টার্ট করি এখানে যখন রাজশাহী আসি, আমি রাজশাহীতে এসে একটু মানে যেহেতু পুরো একটা নতুন জায়গায় আসি, আমি একটু একা হয়ে যাই। তো তখন আমি স্টার্ট করি বিভিন্ন আ জায়গায় গিয়ে যে বাচ্চাগুলো পড়াশোনা করতে পারে না, তাদেরকে হচ্ছে পড়াশোনা শেখানো স্টার্ট করি। তো সেখান থেকে আস্তে, আস্তে আমি বিভিন্ন এই টাইপের কাজ করতে, করতে আমি একদিন একটা স্কুলে ওয়ার্কশপ নিতে যাই। তো সেখানে একটা স্টুডেন্টের সাথে কথা বলতে, বলতে তারপরে ও হচ্ছে বলে যে ওর এরকম ও এই জিনিসগুলা পড়ছে কিন্তু এত থিওরিটিক্যাল জিনিস ও শুধুমাত্র পড়েই যাচ্ছে। ওর হচ্ছে ইন্টারেস্ট জাগতেছে না। ওর সায়েন্সের প্রতি অত ওর ভালো লাগে না। এজন্য ও চেঞ্জ করতে চাচ্ছে। তো তখন আমার মাথায় আসলো যে এই জিনিসগুলো যদি এভাবে না করে আমি স্কুলের সাথে একটা কোলাবোরেশন এ গিয়ে তাদেরকে হচ্ছে একটা ভার্চুয়াল ল্যাব বা টিচারদেরকে যদি এরকম একটা প্ল্যাটফর্ম দেই যে টিচাররা সেটার মাধ্যমেই স্টুডেন্টদেরকে শুধু থিওরিটিক্যালি না পড়ায়, তারা হচ্ছে এই এক্সপেরিমেন্ট গুলো ওদের সামনে দেখাতে পারবে যে আসলে জিনিসটা কিভাবে হচ্ছে। কারণ আমরা শুধু পড়ে যাই। এখনো যদি বলি আমার ভার্সিটিতেও আমি হচ্ছে ইভেন আমাদেরকে মাঝে মধ্যে বলে যে এই ম্যাথটা তোমরা পুরো মুখস্থ করে ফেলো। কিন্তু আমি তো ইঞ্জিনিয়ারিং এ মুখস্থ করার জন্য আসিনি। আমি তো হচ্ছে গিয়ে নিজে যেন কোনো কিছু ক্রিয়েট করতে পারি বা নতুন ভাবে কোনো কিছু করতে পারি সেজন্য আসছি। না হয়তো আমি মানে আমার যে আমি ডাক্তারি যে জন্য এভয়েড করলাম। যে হচ্ছে মুখস্থ বিদ্যা আমার জন্য না এজন্য। তো এই জিনিসগুলো এখন আমাদের ল্যাব ফ্যাসিলিটিস গুলা ইঞ্জিনিয়ারিং সেক্টরেও এখন আমাদের ভার্সিটিতেও নাই যে হচ্ছে তারা দেখাবে আমাদেরকে যে হচ্ছে কিভাবে জিনিসগুলো হচ্ছে। তো এইজন্য আমি আমার ইন্টারেস্ট আমি হারিয়ে ফেলতেছি। সেই স্কুলের বাচ্চারাও হচ্ছে তাদের যেরকম ভিজুয়ালাইজ করতে তারা পছন্দ করে, সেই সুযোগটা তারা পাচ্ছে না। তো এজন্য আমার মাথায় আসলো আমি যদি কোনো একটা ওয়ে বের করি যেভাবে যেখানে তারা ভিজুয়ালাইজ করতে পারবে জিনিসগুলো, তাদের জন্য সুবিধা হবে যে রিয়াল লাইফ এ জিনিসগুলো কিভাবে তারা ইমপ্লিমেন্ট করতে পারবে। তো সেখান থেকে আমি ফার্স্ট এ আমার এই আইডিয়াটা দিয়ে আমি হচ্ছে এপ্লাই করি ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামে রুয়েটের। তো সেখানে হচ্ছে আমাদের কোহোর্ট 1 এ আমরা হচ্ছে ফার্স্ট চ্যাম্পিয়ন হই। সেখান থেকে ছোট একটা অ্যামাউন্ট পাই, গ্র্যান্ট পাই। সেটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যে প্রোটোটাইপ সেটা বানাই। আমাদের এটা এখনো আমরা পাবলিশ করিনি। কারণ হচ্ছে আ এখনো মাত্র প্রোটোটাইপ ফেজ এ আছি আমরা।
আর হচ্ছে আমরা 10টা স্কুলে ওয়ার্কশপ নিয়েছি ওই প্রোটোটাইপ দিয়ে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড আসলে স্টুডেন্টরা এটার সাথে এঙ্গেজ করবে কিনা বা এটা স্টুডেন্টদের অ্যাটেনশন গ্র্যাব করতে পারবে কিনা প্রপারলি। তো সেখান থেকে আমরা তারপরে দেখলাম যে না আসলে স্টুডেন্টরা এটা গ্র্যাব মানে স্টুডেন্টদের অ্যাটেনশন ধরে রাখা অনেক ইজি এটার থ্রুতে, কারণ যেহেতু নতুন একটা জিনিস। তারপরে হচ্ছে সেখান থেকে যদি আসি তোমার কোশ্চেনে যে হচ্ছে আমি কিভাবে সুইজারল্যান্ড বা হচ্ছে ওই জায়গাগুলোতে জিসিওয়াইএলপি এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করলাম। তো সেখান থেকে যখন এই প্রোটোটাইপটা আমরা বিল্ড করলাম, বিল্ড করার পরে আমি যখন দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এখন আমি হচ্ছে একটা ছোট গ্র্যান্ট পেয়েছি, সেখান থেকে আমি একটা প্রোটোটাইপ বিল্ড করতে পেরেছি, কিন্তু আমি যদি আরো হিউজ একটা অডিয়েন্স গ্র্যাব করতে চাই, আমার আসলে আরো প্রোডাক্টটাকে আরো বড় করতে হবে। তখন আমাদের মানে এখন পর্যন্ত আমাদের হচ্ছে তখন ছিল 4টা এক্সপেরিমেন্ট, আর এখন আমরা ওটাকে ইয়া করে 7টা এক্সপেরিমেন্টে নিয়েছি। আর 3টা এক্সপেরিমেন্ট আমাদের এখন বানানো বাকি আছে, ওটা বানালে হচ্ছে আমরা পাইলটিং করবো। 2টা স্কুলের সাথে আমাদের সাইন করা হয়েছে যে আমাদের এটা প্রপারলি হলে তারপরে তাদের ওখানে আমরা ইমপ্লিমেন্ট করা স্টার্ট করবো। তো এরপরে আমি হচ্ছে আমাদের লিঙ্কডিনে তখন অ্যাক্টিভ ছিলাম না। লিঙ্কডিনে একটু ঘাটাঘাটি করার পরে হচ্ছে আমি তখন দেখতে পেরেছি যে হচ্ছে আমার আইটিউর যেই প্রোগ্রামটা, আইটিইউ হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, এটা জাতিসংঘের একটা অঙ্গ সংস্থা। তো সেটা আর হুয়াওয়ে থেকে একটা কোলাবোরেটিভ প্রোগ্রাম তারা চালু করেছে, জেনারেশন কানেক্ট ইয়াং লিডারশিপ প্রোগ্রাম। আমাদেরটা ছিল কোহোর্ট 1। তো সেখানে তারা ওয়ার্ল্ড ওয়াইড 30 জনকে সিলেক্ট করবে। 30 জনের মধ্য থেকে 30 জনকে তারা 1 সপ্তাহের জন্য সুইজারল্যান্ড নিয়ে যাবে। তো ফার্স্টে আমি ভাবলাম যে আমি অ্যাপ্লাই করব, কিন্তু স্বাভাবিকভাবে আমার তো অত ভালো কোনো ব্যাকগ্রাউন্ডও নাই, আর হচ্ছে আমি অত অ্যাক্টিভও না। আর টু বি অনেস্ট আমি হচ্ছে অনেক বেশি ইন্ট্রোভার্ট একটা মানুষ। আমি মানুষের সামনে গেলে কথা বলতে বেশি একটা পছন্দ করি না। আমার নিজেকে অনেক পুশ করা লাগে কারো সামনে গিয়ে কথা বলার জন্য। তো তারপরেও ভাবলাম যে আচ্ছা ট্রাই করে দেখি, সমস্যা তো নাই। ফেল করলে আমি আবার নেক্সট ইয়ার ট্রাই করতে পারবো। যেহেতু ওখানে বয়স সীমা হচ্ছে তখন ছিল 21 থেকে 38 না 39 পর্যন্ত। তো আমার তখন ছিল 22। তো আমি ভাবলাম যে আমার আরো টাইম আছে, সো সমস্যা নেই। তো এরপরে আমি হচ্ছে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করা ওখানে তো আমার সময় অ্যাপ্লাই করেছিল টোটাল 5,700 সামথিং। এক্সাক্ট নাম্বারটা আমার মনে নেই, পুরো ওয়ার্ল্ড ওয়াইড। তো এরপরে দেখলাম যে আমাকে হচ্ছে ইনিশিয়াল ফার্স্টে হচ্ছে আমাদের একটা ফর্ম ফিল আপ করা লেগেছে, যে হচ্ছে ইন ডিটেলস যে আমাদের প্রজেক্টটা কি, আমার ব্যাকগ্রাউন্ড কি, আমি কি নিয়ে কাজ করছি, কেন করছি, সবকিছু। এরপরে সেখান থেকে আমাদের হচ্ছে 300 জনকে সিলেক্ট করেছে। তারপরে 300 জনের আমাদের ট্রান্সক্রিপ্ট, আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে একটা ভিডিও আমাদের সাবমিট করা লেগেছে, আমাদের পাসপোর্টের ডিটেলস, তারপর হচ্ছে আমার প্যারেন্টস এর কনসার্ন লেটার, সবকিছু হচ্ছে আমার সাবমিট করা লেগেছে। তারপর সেখান থেকে হচ্ছে 30 জনকে সিলেক্ট করেছে। এটা হচ্ছে আমার ফার্স্ট সুইজারল্যান্ড জার্নির যে প্রোগ্রামের থ্রুতে হয়েছে সেটার ডেসক্রিপশন। তো সেটা ছিল জিসিআরপি, ছিল 1 বছরের একটা প্রোগ্রাম। সেখান থেকে আমাদের একটা গ্র্যান্ট দিয়েছে আমাদের প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। আর তারপরে সেখান থেকে আমাদের 1 সপ্তাহের জন্য সুইজারল্যান্ড নিয়ে যায়, ওখানে আমাদের ট্রেনিং হয়। যদিও এটা ভিসার জন্য অনেক মানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা অ্যাপ্লাই করতে গেলে অনেক হাসল, মানে এত প্যারা হয়। আর আমাকে টাইম দিয়েছিল 15 দিন, মেবি 15 দিনের মধ্যে ভিসা অ্যারেঞ্জ করা was a big deal, মানে আমি অনেক খুবই অনেক ভালোভাবে রিলেট করতে পারছি। এটা খুবই, আমি ফার্স্ট যখন অ্যাপ্লাই করছি আমি রিজেক্ট খেয়েছি, আমাকে হচ্ছে গিয়ে বলছে যে হবে না। তো আমি তো তারপর আমার মনে হলো যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, এইবার হয় নাই, নেক্সট টাইম। তো তখন আমার মন একদম ভেঙে গেছে। তারপরে ইউএন থেকে আমাকে হচ্ছে ইনভিটেশন লেটার পাঠানো হয়েছিল। এরপরে হচ্ছে একদিনের মাথায় আমাকে আবার সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়। তো তারপরে হচ্ছে ওখানে ইয়া হয়। আর আহ, মজার জিনিস হচ্ছে আমি ফার্স্টে ভেবেছিলাম, যেহেতু আমার আব্বু অ্যাপ্লাই করেছিল, কারণ আমাকে একা ছাড়বে না। তো আব্বু ডেট পায় নাই। স্বাভাবিকভাবে আমাকে হচ্ছে আমি ইনভিটেশন লেটার পেয়েছি, আব্বু ইনভিটেশন লেটার পায়নি। তো আব্বু এর জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়নি। আব্বু অ্যাপয়েন্টমেন্ট ডেট আরো 6 মাস পরে পেয়েছে। তো তখন অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে তখন তো লাভ নেই আর। তো রাইট। আমি তারপর আম্মুকে বললাম যে থাক, সমস্যা নেই, নেক্সট নেক্সট বার কোনো জায়গায় হলে তারপর হচ্ছে গিয়ে আমি আবার যাবো। তো তখন আম্মু অনেক মানুষের সাথে কথা বললো। অনেকজন বললো না, মেয়ে মানুষ খারাপ হয়ে যাবে, এভাবে একা ছাড়া উচিত না, আরো ইউরোপ কান্ট্রি মোটেও ছাড়া উচিত না। তারপরে আরো কিছু মানুষ বললো যে হচ্ছে না, যেহেতু জাতিসংঘ তো একটা প্রোগ্রাম, এটা তোমার মেয়েকে দেওয়া উচিত। আহ
এত বড় অপরচুনিটি আর যদি লাইফে না পায় তাহলে হচ্ছে ও অনেক মন খারাপ করবে। ওর লাইফে এটা একটা টার্নিং পয়েন্ট হইতে পারে। তো তারপরে আমার আম্মু হচ্ছে আমার স্কুলের টিচারদের সাথে কথা বলছিল। স্কুলের টিচাররা হচ্ছে আমার আম্মুকে অনেক কনভিন্স করেছে যে না, না, না পাঠান ওকে পাঠান। ভালো একটা কিছু করতে পারবে ও। তো তারপর আমি আম্মুকে একদিন ফোন দিছি। আম্মু বলে কি, "হ্যাঁ, তুমি এপ্লাই করো।" আমি তো খুবই অবাক হয়ে গেছি যে আমাকে ঢাকায় এখান থেকে এখানে ছাড়ে না। সে আমাকে বলতেছে যে সুইজারল্যান্ডের জন্য এপ্লাই করতে। তো তারপরে তো এপ্লাই করলাম, হয়ে গেল। আ গেলাম, আসলাম। আসার পরে অনেক মানুষের অনেক কথা। এই মেয়ে খারাপ হয়ে গেছে। মানে ডিফারেন্ট টাইপের কথা এখনো শুনি। স্বাভাবিক। আমাদের দেশে একটা মানে আমার কাছে এটা মনে হয় আমাদের দেশে কেউ যদি একটু উপরে উঠে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে মানুষ চারপাশের মানুষের কথার শেষ থাকে না। বিভিন্ন কথা বলতে রাইট। থাকে। আর স্পেশালি মেয়েদের জন্য অনেক টাইপের কথা বলে। অনেক কথা শুনতে হয়। মাঝে মধ্যে অনেক মন খারাপ হয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় ইটস ওকে। মানুষ কথা বলবেই। তো আমি আমার যেটা গোল সেটার পিছে আমার যাওয়া উচিত। আচ্ছা রাইট। আপু, আচ্ছা একটা জিনিস বল, জিজ্ঞেস বল, বল। করতাম সেটা হচ্ছে আপনাদের পুরা সিস্টেমটা আনন্দ পাঠের এই যে সিমুলেশনের জন্য টোটাল সিস্টেমটা ডেভেলপ করতে তো নিশ্চয়ই অনেক টাকার প্রয়োজন। যখন আপনি একটা ভালো অ্যাপ ডেভেলপ করতে যাবেন। সো আপনারা এখন এই ফান্ডিংটা কিভাবে নিচ্ছেন? কোনো স্পন্সর থেকে নাকি হচ্ছে মানে কিভাবে আসতেছে ফান্ডিং? আচ্ছা, ফান্ডিংটা আমি এই যে বললাম, ফার্স্ট আমি জেনারেশন কানেক্ট ইয়াং লিডারশিপ এর প্রোগ্রাম ফেলোশিপ থেকে আমি হচ্ছে ফান্ড পেয়েছি। হুম, একটা ভালো রকম একটা ফান্ড পেয়েছি। আরেকটা হচ্ছে কোফি আনান চেঞ্জ মেকার। এটা থেকে ফান্ড পেয়েছি। আর হুম। এছাড়া হচ্ছে আমি অনেক কম্পিটিশন পার্টিসিপেট করতাম। আ 2nd ইয়ার, 3rd ইয়ারে। তো ওখান থেকে আমি কিছু টাকা জমিয়ে নিজের কাছ থেকে আরকি ওই টাকাগুলা দিয়ে হচ্ছে ইনভেস্ট করছি এখানে। নাইস, আচ্ছা। এখনো তো এটা হচ্ছে মানে ডেভেলপিং স্টেজে আছে, না? ডেভেলপিং স্টেজ এ। আরো ডেভেলপ হচ্ছে। ওকে। আচ্ছা হ্যাঁ, মুসনাদ কি বলতে আচ্ছা, আমি আনন্দ পার্ট নিয়ে আরো জানতে চাবো। ফার্স্ট এ যেটা জানতে চাবো, এটাতে কয়জন আছে? লাইক আপনি একা নাকি আরো মানুষজন আছে? যদি থাকে সেটা কয়জন? এটার এক্সাক্ট টাইমলাইনটা কবে এটা ফাউন্ড করা হয়? অ্যান্ড সামনে এটা নিয়ে প্ল্যান কি? অফকোর্স হচ্ছে যে এটাকে আরো ডেভেলপ করা হবে। বাট বাই প্ল্যান কি? আই মেন্ট যে এটা কি কোনো লাইক পেইড ভার্শন যাবে বা এখান থেকে কি কোনো বিজনেস মেক করার প্ল্যান আছে কিনা ওই সেন্সে? আচ্ছা। এখানে এখন হচ্ছে আমরা ইনিশিয়ালি স্টার্ট করেছিলাম ৩ জন মিলে। তারপরে ওখান থেকে ১ জন সরে যায়। এখন এরপরে আরো ৩ জন জয়েন হয়। তো ৩ জন হচ্ছে ডেভেলপার হিসেবে জয়েন হয়। তারা আমাদের যে কনটেন্ট গুলো আছে সেগুলো রেডি করছে। তারপরে হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, তারপরে আমাদের যেহেতু মডেল অনেক হিউজ একটা মডেল বানাতে হচ্ছে, মডেল ডেভেলপমেন্ট এগুলোর দিকে আছে। আর আরেকজন আছে আমাদের গ্রাফিক্স এর জন্য। ও হচ্ছে বাকি যে ৩ জনের কথা বললাম তারা আমাদের রুয়েটেরই। আর আরেকজন আচ্ছা। হচ্ছে আমার হচ্ছে ডিইউ তে পড়ে আইইআর এ। ও আমার কাজিন সারাফ লামিয়া। আর আরেকজন হচ্ছে আর অ্যাডভাইজার হিসেবে আছে ডিইউর আইইআর আ আইইআর এর টিচার। উনি এডুকেশন বোর্ডেও হচ্ছে উনি কাজ করছেন। তো উনি হচ্ছে আমাদের অ্যাডভাইজার হিসেবে আছেন। আমাদের কারিকুলাম প্ল্যানিং, তারপর হচ্ছে আমরা কিভাবে আগাবো সবকিছু উনার সাথে ডিসকাস করে আমাদের করা হয়। ওকে। এটা সো হচ্ছে কয়জন? আর কবে থেকে আচ্ছা আমি তোমার কোয়েশ্চেন গুলো লিখে রেখেছি। ওটার অ্যান্সার দিই একটা, একটা করে। না, না, জি, জি, সমস্যা নেই। বলেন। তারপরে হচ্ছে কবে থেকে স্টার্ট করেছি? আমরা হচ্ছে ২৪ সালে আমাদের জাস্ট প্ল্যানিংটা নিয়ে আমরা হচ্ছে স্টার্ট করেছিলাম। কারণ একটা জিনিস কি ফার্স্ট এ আমাদের প্ল্যানিং ছিল একরকম। তখন আসলে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আমি তার আগে ছিলাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর আমার আশেপাশে যারা ছিল সবাই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। তো বিজনেস সম্পর্কে আমাদের 0 আইডিয়া ছিল এবং জিনিসগুলো একটা প্রজেক্ট কিভাবে স্টার্ট করতে হয় আমাদের কোনো আইডিয়া ছিল না। তো ইনোভেশন হাব প্রোগ্রাম যেটা সেটাতে পার্টিসিপেট করার পরে উম ওখানে আমাদের অনেক সেশন নেওয়া হয়। সেখান থেকে আমার আইডিয়া হয়। আর আ সবথেকে বেশি বেনিফিট যেটাতে পাই আমি সেটা হচ্ছে অক্সফ্যাম এর একটা প্রোগ্রাম ছিল। যেখানে আমি হচ্ছে কোনো প্রাইজ পাই নাই, কোনো কিছু না। কিন্তু সেখানে একজন আমাদের যে ইন্সট্রাক্টর ছিলেন রাশেদ মামুন ভাই, উনি আমাকে অনেক হেল্প করেছে আমার আইডিয়াটাকে রিফাইন করতে। আমি কিভাবে আগাবো, কিভাবে করলে আসলেই বেনিফিট পাবো এবং আমি মানুষকে বেনিফিট দিতে পারবো। সেটাতে উনি অনেক হেল্প করেছেন। তো ওই প্রোগ্রামের থ্রুতে আমার হচ্ছে আইডিয়াটাকে আমি আসলে প্রপারলি রিফাইন করতে পেরেছি যে কিভাবে কি করতে হবে। তো ওইটা করতে আমার ২৪ সালে তো আমি হচ্ছে আইটিইউ তে যাই। ওখানে হচ্ছে গিয়ে যেই আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট এর উপরে কিছু সেশন হয়। তারপরে হচ্ছে আ কিভাবে আমাদের ওয়ান টু ওয়ান অনেক সেশন ছিল। তো সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে কিভাবে আমি আমার প্রজেক্টটাকে নিয়ে আসলে আগাতে পারবো।
তো সেগুলো সবকিছু মিলিয়ে আমরা ২৫ সালে এসে ফাইনালি আমাদের প্রোডাক্টটাকে ডেভেলপ করা স্টার্ট করেছি। আমরা আগে আমাদের এক্সপেরিমেন্ট মানে কারিকুলাম ম্যাপিংটা করেছি। আমাদের অ্যাডভাইজারের সাথে বসেছি। বিভিন্ন আ স্কুলের সায়েন্স টিচারদের সাথে বসেছি যেন হচ্ছে কারণ আমরা কেউ টিচার না। আমরা যারা রাইট। এখানে কাজ করছি মেক্সিমাম হচ্ছে টিউশন করাই এইভাবে হচ্ছে আমাদের আইডিয়া হচ্ছে যে হচ্ছে এই টপিক গুলো হয়তো ইম্পোর্টেন্ট। তো এগুলা দিয়ে তো আসলে একটা বড় প্ল্যাটফর্মে কাজ করা পসিবল না। তো আমরা হচ্ছে সায়েন্স টিচারদের সাথে বসেছি, হেডমাস্টারদের সাথে বসেছি যে হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা উম রাজশাহীতে, ঢাকায় বিভিন্ন স্কুলে গিয়ে টিচারদের সাথে কথা বলে আমাদের যে আমরা ম্যাপিংটা করেছি সেটা তাদের সাথে অ্যালাইন করছে কিনা সেটা দেখেছি। এরপর আমাদের যে অ্যাডভাইজারের সাথে কথা বলেছি। তারপরে গিয়ে আমরা আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টটা স্টার্ট করেছি। আর নেক্সট এর প্ল্যান কি? হ্যাঁ, অবশ্যই এটা যেহেতু আমরা এত এফোর্ট দিচ্ছি আমাদের প্ল্যান বিজনেসের দিকে যাওয়ার। কিন্তু আ যেটা হচ্ছে আমার মেইন প্ল্যান যেন আমরা রুরাল স্কুল যাদের আসলেই অনেক আ কি বলবো? তাদের আ ট্যালেন্ট আছে কিন্তু অপরচুনিটি গুলো তারা পাচ্ছে না। তাদেরকে যেন আমরা বেনিফিটটা দিতে পারি। এটা এনজিও থ্রুতে হোক, গভর্নমেন্টের থ্রুতে হোক, যেহেতু আমরা স্কুলের সাথে পার্টনারশিপে যাচ্ছি, কোলাবোরেশন যাচ্ছি যেটাই বলি, আ যেন তারা আসলে বেনিফিটটা পায়। ওকে। এখন আরেকটা বিষয় আমি যেটা জানতে চাবো, যেহেতু এটা এখনো ডেভেলপিং ফেজ এ অ্যান্ড খুবই জাস্ট আর্লি ফেজ এ, আর্লি ডেভেলপিং ফেজ এ। সো ডেফিনিটলি আপনাদের এখান থেকে এখনো অব্দি তো কোনো প্রফিট জেনারেশন হচ্ছে না। সো আপনারা যে কয়জন আছেন সবাই কি ভলান্টিয়ারিলি কাজ করছে, রাইট? কাউকে হ্যাঁ, তো কোনো সেলারি পেমেন্ট করা হচ্ছে না, রাইট? না। ওকে। সবাই ভলান্টিয়ারি কাজ করছে। দ্যাটস আ ভেরি গুড থিং যে একটা জিনিস আসছেন সবাই এটার প্রতি একটা আলাদা স্পৃহা নিয়ে কাজ করে যাচ্ছে। জিনিসটা খুবই আমি অনেক অ্যাপ্রিশিয়েট করা গ্রেটফুল তাদের কাছে, অনেক বেশি গ্রেটফুল। রাইট। ওকে, তামিম যদি কোনো কোয়েশ্চেন থাকে। ওকে। না আমার এই টপিকে কোয়েশ্চেন নাই। আমি হয়তোবা এরপর সামনের দিকে যাবো। আপু হচ্ছে আ আমার নেটওয়ার্কের সমস্যা? না, আপুর নেটওয়ার্কের সমস্যা? খুব সম্ভবত। আচ্ছা আচ্ছা, আমরা একটু ওয়েট করি। একটু ওয়েট করি, হ্যাঁ। আচ্ছা আমি এখন আপুর সামনে মানে অন্য ব্যাপারে জানতে চাবো। সেটা হচ্ছে আপু বললেন যে আরেকটা স্টার্টআপ আছে আপনার। সো সেটা কি? ওইটাও কি করা হয় এখান থেকে? সবকিছু আরকি আবারও। আচ্ছা, আরেকটা স্টার্টআপ যেটা আমরা রিসেন্টলি স্টার্ট করেছি নভ। এটা আমাদের ইন্টেরিয়র ডিজাইনার ফার্ম। সেখানে হচ্ছে হুম। আমাদের আমরা ৪ জন ক্লাসমেট মিলে স্টার্ট করেছি। শাহরিয়ার, মুবাশির, আরিয়ান আর আমি। আমরা হচ্ছে ৪ জন ক্লাসমেট। আমরা এটা স্টার্ট করেছি। আম আমাদের বর্তমানে ২ টা ক্লায়েন্ট যেহেতু আমরা খুবই রিসেন্টলি এটা স্টার্ট হুম। করেছি। ২ টা ক্লায়েন্ট আছে আমাদের। তো এই তো তাদের হচ্ছে আমাদেরকে বেসিক্যালি তাদের ফ্লোর প্ল্যান দিলে আমরা হচ্ছে সেই ফ্লোর প্ল্যানের বেসিসে যদি ফ্লোর প্ল্যানও না থাকে আমরা ফ্লোর প্ল্যান ক্রিয়েট করে দিই। আমরা তারপর হচ্ছে তাদের যে ইন্টেরিয়র ডিজাইন তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা ডিজাইনটা ক্রিয়েট করে দিচ্ছি। ওকে। সো বলতে পারেন আপনারা হচ্ছে আ আমি জানি না আর্কিটেক্টরা কি এই কাজ করে? হ্যাঁ, আর্কিটেক্টরাও সেম কাজ করে যেহেতু কিন্তু এটার সাথে আমাদের ডিপার্টমেন্টের সাথে এটা অ্যালাইন করে তাই আমরা হচ্ছে এটা নিয়ে কাজ স্টার্ট ওকে, করেছি। নাইস। সো এটাও ফুল অন একটা বিজনেস বলা যায়। হ্যাঁ। আচ্ছা, ওকে। এরকম এক্সিস্টিং কি মানে এরকম কি আরো কোনো এক্সিস্টিং বিজনেস আছে? যাদেরকে আমি বলতে পারি যে আপনাদের কম্পিটিটর? এটা অনেক স্টার্টআপ বিজনেস আছে। এটা আই মিন স্টার্টআপ না। এটা একটা বিজনেস। অনেক রাইট। বিজনেস ফার্ম আছে যারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করছে। আমরা জাস্ট এটা হচ্ছে যেহেতু আ আমার আরেকটা স্টার্টআপ যেটা যে সত্যি কথা বলি, এটা হচ্ছে রেভিনিউ জেনারেট করতে পারবে। ওইটা হুম, এখন পর্যন্ত রেভিনিউ স্টার্ট করা পসিবল না ওটা দিয়ে। আমার হচ্ছে আরো অনেক ওয়ার্ক করা লাগবে যেন হচ্ছে আমি ওটাকে কাজ করতে পারি। আর যদি ওটা দিয়ে নাও পারি রেভিনিউ জেনারেট করতে, আমার মেইন পারপাস যেটা মানুষকে বেনিফিট দেওয়া, স্টুডেন্টদেরকে বেনিফিট দেওয়া। তো ওইটা দিয়ে যদি আমি একটা স্টুডেন্টকেও বেনিফিট দিতে পারি, ইট উইল বি হুম, আ সাকসেস ফর মি। বাট এই নভ রাইট। দিয়ে আমরা হচ্ছে জাস্ট ইন্টেরিয়র ডিজাইনিং এ কাজ করছি। বুঝতে পারছি। আচ্ছা সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কিভাবে রিচ করা হয়? ক্লায়েন্ট কি লাইক লোকাল ক্লায়েন্ট নাকি LinkedIn, Facebook না, এটা বা লোকাল কোল্ড লিং? ক্লায়েন্ট। আমরা হচ্ছে একজন ক্লায়েন্ট হচ্ছে আমার পরিচিত ছিলেন। উনি আমাকে অনেক আগে থেকেই বলছিলেন তার ডিজাইন করে দেওয়ার জন্য। কিন্তু ফর সাম রিজন আমি অনেক বিজি ছিলাম তো তখন করতে পারিনি। সো নাও উই স্টার্টেড ওয়ার্কিং অন দ্যাট। আর আরেকটা হচ্ছে গিয়ে এটাও হচ্ছে আরেকটা আমার ফ্রেন্ডের পরিচিত। মানে পরিচিত বলতে একটু দূরে বাট হি আচ্ছা। অ্যাপ্রোচ টু ডিজাইন হিজ রুম। আচ্ছা আপু এই একটা জিনিস ইন্টারেস্টিং সেটা হচ্ছে মোটা দাগে বলা যায় যে আর্কিটেক্টরা যা করে আপনারা তাই করতেছেন, রাইট? তো বাংলাদেশে এত আর্কিটেক্ট থাকতে আপনি এখনো গ্র্যাজুয়েটও করেন নাই। তো আমাদের দেশে যেটা হয় ভ্যালু দেয় না আরকি মানুষজন। তো আপনারা এই ফিল্ডে
কি মনে হচ্ছে আপনাদের? ইজ ইট টু আর্লি টু এন্টার নাকি ঠিক আছে স্টুডেন্ট হিসেবেও এই কাজগুলা করা যায়? এই অবস্থাটা কেমন? আচ্ছা। আ যে জিনিসটা আমরা যে কারণে স্টার্ট করেছি, আ যদি যেমন আমাদের হচ্ছে যে সত্যি কথা, যারা হচ্ছে গ্র্যাজুয়েটেড আর্কিটেক্ট মানে যারা আর্কিটেকচার বলতে গেলে, তারা হচ্ছে যেহেতু প্রফেশনাল অ্যান্ড তাদের অনেক এক্সপেরিয়েন্স আছে, তাদের আ বাজেটটাও সেরকম। আর হুম, আমরা ইনিশিয়াল পর্যায়ে স্টার্ট করছি। আমাদের মেইন গোল এখনই যে হচ্ছে আমরা অনেক টাকা আর্ন করে ফেলবো এরকম না। এই পর্যায়ে আমরা যদি কয়েকটা প্রজেক্টে কাজ করতে পারি, আমাদের পোর্টফোলিও ভারী হবে অ্যান্ড আমরা হচ্ছে আসলে জিনিসগুলো রিয়াল লাইফে কাজ কিভাবে করতে হয় সেটা শিখতে পারবো। আমাদের মেইন গোল এটাই যে আমরা যেন কাজ করা শিখতে পারি। কারণ আমাদের ইউনিভার্সিটিতে আমরা থিওরিটিক্যাল জিনিস পড়ি বেশি। থি বেশি পড়ি কি ওইটাই পড়ি। কিন্তু রিয়াল হুম। লাইফে আসলে কাজগুলো কিভাবে হচ্ছে সেটা কিন্তু আমাদের আইডিয়াও নাই। যে হচ্ছে গিয়ে তারা ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, তাদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে। সবকিছু শিখার জন্য মেইনলি আমরা হচ্ছে এখন স্টার্ট করেছি। যেন হচ্ছে আস্তে, আস্তে যখন আমরা গ্র্যাজুয়েটেড হয়ে যাবো, তখন যেন আমরা আসলেই প্রজেক্ট গুলা ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। ওকে। সো এখন যখন আপনারা আমি জানি না আপনারা কি বাহিরের কোনো ক্লায়েন্টকে রিচ আউট করছেন কিনা? যদি করে থাকেন তাদের থেকে কেমন টাইপ রেসপন্স পান? আ আ এটা খুবই এখনো আমরা মাত্র স্টার্ট করেছি এই স্টার্টআপটা। ওকে। এখনো আমরা বাইরের কোনো ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করিনি। যেহেতু আমরা ২ টা ক্লায়েন্ট পেয়েছি তাদের কাজে আমরা করছি। আর যেহেতু আমরা এখন 4th ইয়ারে আমাদের সবার থিসিসের কাজ আছে। আরো হুম, সবারই আলাদা একটা সবাই আলাদা, আলাদা প্রজেক্ট নিয়ে কাজ করছে। তো এজন্য আমরা ছোট, ছোট প্রজেক্ট এখন নিচ্ছি। যেন ছোট প্রজেক্টে আমরা কাজ করতে পারি। কাজ করে তারপর আস্তে, আস্তে আমরা বড় প্রজেক্ট হ্যান্ডেল করার দিকে যাব। ওকে। ইন্টারেস্টিং জিনিসটা। হ্যাঁ, মানে আচ্ছা। খুবই ইনিশিয়াল পর্যায়ে আছে এখন। বাট সামনে মানে এটা দিয়ে রেভিনিউ জেনারেট করা পসিবল, তাই তো? হ্যাঁ, এক্সাক্টলি। বুঝতে পেরেছি। সো আপনাদের সাথে এখানে যদি আমি একটু লাইন ড্র করি, আর্কিটেক্ট মানে প্রফেশনাল আর্কিটেক্ট যারা তাদের সাথে এখানে পার্থক্যটা হচ্ছে আপনাদের হয়তো প্রফেশনাল আর্কিটেক্টদের পেইং ক্যাপ যতটা বেশি থাকবে, আপনাদের ক্ষেত্রে সেটা একটু কম থাকবে। সো কেউ যদি কম্পারেটিভলি একটু চিপার ভার্সন চায়, তারা হয়তো আপনার কাছে আসতে পারবে। সো ভাবে আপনি মার্কেটের ওই জায়গাটা আপনারা ক্যাপচার করতে পারবেন। পাশাপাশি যেহেতু আমরা হচ্ছে বিল্ডিং ইঞ্জিনিয়ার হিসেবে আছি, আমাদের ডিগ্রিটা বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এর উপরে। তো আমরা হচ্ছে স্ট্রাকচারাল যে এনালাইসিস বা হচ্ছে অন্য যেই সেক্টর গুলো আছে সেগুলো আমরা হচ্ছে আমাদেরকে দিয়ে করাতে পারবে। আমরা সেই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারব। ওকে। বুঝতে পেরেছি। ইন্টারেস্টিং একটা আইডিয়া অ্যাকচুয়ালি। না আমার আচ্ছা, এখানে একটা ভালো জোক মাথায় আসছে বাট আমি এখন এটা বলব না। পরে এটা শেষে বলব। ওকে। ওকে, আই ক্যান গেট দ্যাট। এবার আমি আসবো আপু চায়না নিয়ে কথা বলছিলেন। সো চায়নাতে কি হয়েছিল? চায়না নিয়ে আমি এবার জানতে চাচ্ছি। আম আচ্ছা। আ চায়নার যেটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স। ওটা একটা কনফারেন্স। প্রত্যেক বছর হেল্ড হয় উজেনে, চায়নার। তো সেখানে সেটার একটা পার্ট হচ্ছে GYLP জেনারেশন ইয়াং লিডারশিপ প্রোগ্রাম। ওখানে ওয়ার্লড ওয়াইড তারা হচ্ছে ২০ জনকে সিলেক্ট করে। ২০ জনকে তারা হচ্ছে চায়নাতে নিয়ে যায় ফর অ্যাজ আ ডেলিগেট। ওখানে গিয়ে আমরা আমাদের প্রজেক্ট সম্পর্কে বলবো। এখানে হচ্ছে আনন্দ পাঠ দিয়ে এপ্লাই করিনি। এখানে হচ্ছে অ্যাজ আ হিউম্যান বিং আমি আমার জন্য এপ্লাই করেছি। ওখানে যাওয়ার পরে আমরা হচ্ছে ইয়ুথদেরকে মোটিভেট করার জন্য আমাদের সবার একেকটা করে স্পিচ স্পিচ পার্ট থাকে। যেন হচ্ছে আমরা কি নিয়ে কাজ করছি, কিভাবে কাজ করছি, আমাদের জার্নিটা নিয়ে আমরা ওখানে শেয়ার করতে পারি। তো ফার্স্ট এ এখানেও হচ্ছে আমি এপ্লাই করেছিলাম। আমাদের হচ্ছে এটাতে এপ্লাই করার পরে আ তারপর একটা ইন্টারভিউ সেশন হয়। ওখানে ইন্টারভিউ পরে তারপরে তারা হচ্ছে অ্যানাউন্স করে যে ২০ জন সিলেক্ট হয়েছে। তো আ চায়নার ভিসা পাওয়াটা খুবই ইজি ছিল। চায়নার হচ্ছে আমি এপ্লাই করার বোধহয় এটা অনেক এই প্রোগ্রামগুলো কি অনেক শর্ট টাইমে অ্যানাউন্স করে এবং অনেক শর্ট টাইমে ভিসার জন্য মানে অনেক দৌড়াদৌড়ি করা লাগে। কারণ বাংলাদেশ থেকে যখন কোনো জায়গায় এপ্লাই করা হয় ভিসার জন্য অনেক পেপার ওয়ার্ক থাকে। বিভিন্ন জায়গা থেকে আর যেহেতু আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের একটা অ্যাডমিন ওয়ার্ক থাকলে অনেক, অনেক দৌড়াদৌড়ি করা লাগে যে হচ্ছে একবার এই টিচার, একবার ওই টিচার, একবার এই মানুষের কাছে, একবার ওই মানুষের কাছে। তো অনেক দৌড়াদৌড়ি করে পেপার গুলা কালেক্ট করতে হয়। তো তারপরে ভিসার জন্য এপ্লাই করার পর ৪ দিন ৫ দিনের মাথায় হচ্ছে আমি ভিসাটা পেয়েছি। আ বাট ওই টাইমে আমার সেমিস্টার ফাইনাল চলতেছিল। তো আ এটা একটু অনেক মানে একটা প্রবলেমেটিক সিচুয়েশন ছিল আমার জন্য। এটা হ্যান্ডেল করা, আবার পড়াশোনা কন্টিনিউ করা সবকিছু মিলায়। তারপরে ভিসা পাওয়ার পরে এরপরে চায়নায় গেলাম। চায়না এটা অনেক বড় একটা মানে কি বলবো? ওখানে আমাদেরকে অনেক ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে রাখা হয়েছিল। অনেক 5 স্টার হোটেল, তারপর হচ্ছে গিয়ে সবকিছু। তো এই জিনিসটা অনেক ওই এক্সপেরিয়েন্সটা অনেক, অনেক ভালো ছিল।
আর আমার যে হোটেল ছিল সেটা পানির উপরে ছিল। তো ভিউটাও অনেক সুন্দর ছিল। আমি ওখানেই বসে তারপর যদিও আমি আমার আ মেজর একটুও পছন্দ করি না। আমার সিএসসি তে পড়ার অনেক ইচ্ছা ছিল। বাট আমি এই ব্যাকগ্রাউন্ডে চলে আসি। তো তারপরে গিয়ে দেখলাম যে আমি ওখানে বসে আমি স্ট্রাকচার এনালাইসিস করার ট্রাই করছিলাম। তারপর আমি রিয়ালাইজ করলাম যে আমি কেন এখানে এসে এই জিনিসটা করতেছি। যে এটা কিভাবে বানানো হইছে, কি হইছে না হইছে। তারপরে ওটা থেকে ইয়া করে আম ওখানে গিয়ে এনজয় করলাম। আর এই জিনিসগুলো এই প্রোগ্রামগুলো সবথেকে ভালো জিনিস হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে মিশা যায় এবং তাদের কালচার বলো, তারা কিভাবে তাদের প্রজেক্ট গুলো হ্যান্ডেল করছে, তারা হচ্ছে মাইন্ডসেট অনেক কিছু জানা যায়। কারণ আমি আমার কালচারের সাথে যখন মানুষের সাথে যখন মিশি এক পার্সপেক্টিভে দেখছি। যেমন আমি ১ম এ বললাম যে আমি যখন ঢাকায় পড়াশোনা করতাম একটা পার্সপেক্টিভ দেখতাম। অন্য জায়গায় যাওয়ার পর আরো অনেক পার্সপেক্টিভ আমার মানে ওপেন হওয়া শুরু করছে। সেইম যখন আমি ওখানে গিয়েছি বিভিন্ন দেশের মানুষের সাথে আর মিশার পরে আমি বুঝতে পেরেছি যে আসলে তারা আ কতটা মানে অ কিছু মানুষ কতটা স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছে। আ কিছু মানুষ কত স্মুথলি এসেছে। আ কিছু মানুষ কোন প্রবলেম নিয়ে তারা হচ্ছে কাজ করছে সবকিছু মিলায় অনেক ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল। আর ওইখানে গিয়ে যেটা সবথেকে বড় স্ট্রাগল ছিল, ব্যারিয়ার ছিল সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। ওখানে আ আমি গুয়াংজু এয়ারপোর্টে নামার পর থেকে আমার আ পুরা জার্নিটা অনেক হেক্টিক ছিল। আমি কারো সাথে কমিউনিকেট করতে পারছিলাম না। আমার নেক্সট বোর্ডিং কখন? আমি কোন দিক কারণ এয়ারপোর্টে গিয়ে একেক জায়গা আর ওখানে সব চাইনিজ লিখা। আমি বুঝতেও পারছিলাম না যে কোন দিকে যাবো। আমার সবার সাথে কথা বলা লাগছিল Google Translator দিয়ে যে আমি তাদেরকে বললাম যে এই জিনিসটা আবার তারা তাদের যে অ্যাপ সেই অ্যাপ দিয়ে আমাকে বলছিল। তো এটা একটা অনেক বড় স্ট্রাগল ছিল। তো তারপরে বাট ওখানকার মানুষ অনেক হেল্পফুল, অনেক হেল্পফুল। আমার যখন আমি বসেছিলাম আমার পাশে একটা মেয়ে বসেছিল। তো সে হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করেছি যে আমার আ কি অ্যানাউন্স করছে আমি বুঝতে পারছি না যে আসলে হচ্ছে এটা আমার ফ্লাইট কিনা। তো সে আমার বোর্ডিং পাস দেখলো, দেখে বলল সে অনেকক্ষণ বসে প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট শুনে আমার বোর্ডিং পাস দেখে বলছে, "না এটা তোমার না, এটা তোমার না।" তারপরে সে হচ্ছে আমি যখন গিয়েছিলাম চেক করার জন্য, জিজ্ঞেস করার জন্য যে আমারটা কখন, সে আমার সাথে গিয়ে আমি তাকে বললাম, সে হচ্ছে তাদের সাথে কথা বলল যে কখন কি হবে। আমাকে আবার বুঝায় বলল যে হচ্ছে ব্যাগ চেকিং চলতেছে ওখানে। ব্যাগ চেকিং শেষ হলে তারপরে তোমাদেরকে কল করা হবে। সবকিছু আরকি। তো ওখানকার মানুষ অনেক বেশি হেল্পফুল ছিল। মানে এট লিস্ট আমি ওখানে গিয়ে যেটা আমার এক্সপেরিয়েন্স ছিল যে ওখানে মানুষ অনেক হেল্পফুল। তারপরে ওখানে নামার পরে আ আর ওখানে ওই টাইমটাতে বৃষ্টি হচ্ছিল। এটা একটা খুব বড় প্রবলেম ছিল। আর তো বৃষ্টির সময় আর অনেক ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা ছিল। তো তারপরে সেখানে গিয়ে আমাদেরকে আ এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে যায়। আমাদেরকে ফার্স্ট দিন আমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমাদের ২০ জনকে। ওখানে চায়নার যেই এডুকেশন মিনিস্ট্রি ছিল, তারপর ওদের মানে ওখানে প্রায় ২০,০০০ মানুষ ছিল। সবাই হচ্ছে আর এত ভালো সিকিউরিটি ছিল ওখানে। আমাদের ফার্স্ট এ এন্ট্রিতে একবার চেক। তারপরে যে ওই ভেন্যুটার আশেপাশের অনেক এরিয়া তারা পুরাটা বুক করে ফেলে। ওখানে কারো এন্ট্রি ছিল না। পুরা এরিয়াতে হচ্ছে শুধু ভলান্টিয়ার ছিল অনেক। আ আর নিজস্ব তাদের কার্ড ছিল আমাদেরকে আনা নেওয়ার জন্য। আ তো যেটা বলছিলাম আমাদেরকে ফার্স্ট এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারপরে আমরা কি নিয়ে কাজ করছি সেটা বলা হয়। আ ফার্স্ট দিন এটাই ছিল। তারপর হচ্ছে আমার ইন্টারভিউ ছিল কয়েকটা নিউজ পেপারের সাথে। আ তারপরে যেটা সিসিটিভি একটা ওদের একটা ওদের ন্যাশনাল একটা চ্যানেল। সেখান থেকে একটা ইন্টারভিউ হয়। সো সেখানে আমাদেরকে ওদের একটা হিস্টোরিক্যাল প্লেস এ নিয়ে যায়। সেখানে আমাদেরকে দেখায় যে হচ্ছে এআর ইউস করে, ভিআর ইউস করে ওরা হচ্ছে ওদের যেই কালচার সেটাকে কিভাবে ওরা স্টোর করছে। ওদের যেই উম বুক ওদের কাছে ওদের যে বুকের কালচারটা মানে ওদের বিভিন্ন আগের যে বইগুলা সেগুলো ওদের কাছে অনেক মানে ইম্পোর্টেন্ট। তো ওরা ওই জিনিসগুলা কিভাবে স্টোর করছে সেই জিনিসটা। তো এটা অনেক ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল। ওরা যে এত সুন্দর করে ওদের জিনিসগুলা স্টোর করছে টেকনোলজিকে ইউস করে। তো ওই এক্সপেরিয়েন্সটা আমার জন্য অনেক ভালো ছিল। আ কারণ যেহেতু আমিও এই টেকনোলজি নিয়ে কাজ করছি। তো এই জিনিসগুলো আমি অনেক রিলেট করতে পেরেছি। বাট ওরা যে কালচার এর সাথে ইন্টিগ্রেট করছে সেই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। তো তারপরে সেখানে ইন্টারভিউ দিলাম। আ ঐদিন আর কিছু ছিল না। তারপরের দিন আমাদের স্পিচ ছিল। তো সেদিন আমরা সবার স্টোরি শুনতে পেরেছি। আ সবার ব্যাকগ্রাউন্ড, সবার সবকিছু।
আর এরপরে আমাদের স্টাডি ট্যুর ছিল। স্টাডি ট্যুরে আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে, বিভিন্ন কোম্পানিতে নিয়ে গিয়েছে। ওই কোম্পানির হিস্ট্রি, কোম্পানিগুলো কিভাবে রান করছে সেগুলো সম্পর্কে আমাদেরকে বলেছে। অ্যান্ড ওখানে আরেকটা জিনিস আরেকটা জিনিস ছিল যেটা আমার অনেক ভালো লেগেছে, সেটা হচ্ছে ইজিপ্টের যেই কালচারটা সেটাও আমাদেরকে VR দিয়ে দেখিয়েছিল। তো ওই জিনিসটা অনেক ভালো লেগেছে। এবং এক্সপেরিয়েন্সটা অনেক, অনেক ভালো ছিল, যেটা এখন বলেও বুঝাতে পারবো না যে আসলে ওখানে আমি কি দেখেছি এবং কিভাবে দেখেছি। যে ক্যাট ছিল, ক্যাটকে পেট করা যাচ্ছিল, ওদেরকে ধরা যাচ্ছিল। সবকিছু মানে ফিল করা যাচ্ছিল যে আসলে আমি এই কাজগুলো করছি ওখানে। তো তারপরে এটাই হচ্ছে গিয়ে আমার চায়না জার্নি। তো ওখানে ওই জার্নিটা খুবই, খুবই ভালো ছিল এবং অনেক শিক্ষণীয় ছিল। তো ওখানে আমি অনেক ভালো, ভালো ফ্রেন্ড বানিয়েছি, যাদের সাথে আমার এখনো কনট্যাক্ট হয়। তারা হচ্ছে গিয়ে এখনো মাঝে মধ্যে মেসেজ দেয় যে, "হে, হোয়াট আর ইউ ডুইং?" অ্যান্ড অল। তো ভালো ছিল। ইন্টারেস্টিং। আচ্ছা আপু, ওইটার সিলেকশনটা কি জাস্ট বেসড অন পার্সোনাল প্রোফাইল অ্যান্ড ইন্টারভিউ এভাবেই ছিল নাকি? হ্যাঁ, ওটা ফার্স্টে হচ্ছে আমরা এপ্লাই করেছি। তো এটা এপ্লাই করার পরে ওখানে একটা রেকমেন্ডেশনের জায়গা ছিল যে অন্য কেউ রেকমেন্ড করতে পারবে। তো আমি হচ্ছে যেহেতু যে এর আগে যেই GCUALP তে এপ্লাই করেছিলাম, তো সেখানে লাস্ট ইয়ারে ২ জন ২ জন ছিল যারা হচ্ছে গিয়ে এই প্রোগ্রামটাতে এর আগে এপ্লাই করেছিল এবং ওখানে গিয়েছিল। তো আমি এই প্রোগ্রাম সম্পর্কে জানতাম না। তো এই বছর জানার পরে ওদের কাছ থেকে ডিটেইলস শুনেছি এবং ওরা বলেছে যে ওরা দে ক্যান নমিনেট মি। তো এরপরে ওরা হচ্ছে ওদের রিকমেন্ডেশন লেটার আমি ইউজ করেছিলাম। আর এতো। তারপরে আমাদের হচ্ছে সিলেকশন প্রসেস এর পরে আমাদের হচ্ছে এরপরে হচ্ছে ইন্টারভিউ হয়। তো ইন্টারভিউ প্রায় 1 আওয়ারের একটা ইন্টারভিউ হয়। আ অনেক, অনেক কোয়েশ্চেন করে। তো এরপরে ইন্টারভিউ পরে ফাইনাল সিলেকশন। ইন্টারেস্টিং। ওকে। আচ্ছা আমি আরেকটা অফ টপিক কোয়েশ্চেন করব। বিফোর দ্যাট মুসনাদ কিছু বলবে বল। না, কর, পরে আমি আসতেছি। আচ্ছা, সো অফ টপিক কোয়েশ্চেনটা হচ্ছে আপু, আপনি মাঝখানে বলেছিলেন যে আপনার এই সাবজেক্টে পড়ার ইচ্ছা ছিল না, কম্পিউটার সায়েন্স পড়ার ইচ্ছা ছিল। সো আপনি মানে গ্র্যাজুয়েশনের প্রায় পথে আরকি। মেবি আপনার লাস্ট সেমেস্টার এটা যেহেতু থিসিস। তো আপনার এখন কি মনে হচ্ছে যে এই সাবজেক্টে পড়া ভালো ডিসিশন ছিল নাকি কম্পিউটার সায়েন্স পড়লে ভালো হতো? এখনো না মানে থাকে এখনো না তো যে একটা আপনার কি এখন ওই কষ্টটা রয়ে গেছে যে আমি কম্পিউটার সায়েন্স পড়ি নাই? মাঝে মধ্যে মনে হয় যে বেটার হতো যদি আমি কম্পিউটার সায়েন্সে পড়তাম। কারণ আমার ব্যাকগ্রাউন্ড বলো বা হচ্ছে আমি যত আমার অনেক অ্যাচিভমেন্ট না, বাট যতগুলো অ্যাচিভমেন্ট আছে সবকিছুই হচ্ছে ওই রিলেটেড, টেকনোলজি রিলেটেড। সো আমার খুবই কম অ্যাচিভমেন্ট হচ্ছে আমার মেজর রিলেটেড। তো মেবি ওখানে গেলে হয়তো ভালো করতাম, কিন্তু যে আল্লাহ যেখানে ভাগ্যে রাখছে, হয়তো ওখানে গেলে আমি এত কিছু করতে পারতাম না। এখানে এসেছি বলে হচ্ছে এত কিছু করা পসিবল হচ্ছে। তো ওই দিক, ওই সেন্সে হ্যাঁ, ভালো। টু তার সাম মানে এক্সটেন্ট বুঝলাম আপনি স্যাটিসফাইড না। আমি আপুর সাথে রিলেট করতে পারছি সাবজেক্টের বিষয়টাতে। আপনি যখন কিছুক্ষণ আগে আম আনন্দ পাঠের অ্যাডভাইজারদের এক্সপ্লেইন করছিলেন, TU, IR, তা আমি মুচকি হাসছিলাম আমার দিকে তাকিয়ে। IR নিয়ে আমার সাথে একটা হিস্ট্রি আছে। ওই অনেকটা আপনার CSC যেমন, আমার ক্ষেত্রে সেটা IR। সো যদিও আমি এখনো ব্যাচেলর্স শুরু করিনি, বাট দেখা যাক। আগেই আয়া শেষ। ওকে। এবার আমার প্রশ্নটা অফ টপিকে। সো আমরা আই গেস এখানে আমি যতগুলো টপিক লিখে রেখেছিলাম, টপিকগুলো মোটামুটি কভার হয়ে গেছে। আমি এখন বাইরের যে কোয়েশ্চেনটা করব। আপু সুইজারল্যান্ড যাওয়ার টাইমে আমরা যখন আলোচনা করছিলাম, অ্যান্ড থ্রু আউট দ্য পডকাস্ট কয়েকবার ব্যাপারটা উঠে এসেছে যে আপনাকে ফ্যামিলি থেকে একা ছাড়া হতো না। অ্যান্ড যখন সুইজারল্যান্ডের টাইমটা আসে, আ আশপাশে আপনাকে অনেক কথা শুনতে হয়, অ্যান্ড টু সাম এক্সটেন্ট হয়তো এখনো শুনতে হচ্ছে। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি যদি সব কথাগুলার কথা চিন্তা করে যে আশপাশের মানুষের যারা কি বলছে ওগুলার প্রতি ভ্যালু দিয়ে যদি আপনি ওই অপরচুনিটিটা মিস করতেন, আপনার লাইফে একটা হিউজ রিগ্রেট থেকে যেত? অবশ্যই আমার টার্নিং পয়েন্ট, আমি বলতে গেলে ওইটাই আমার টার্নিং পয়েন্ট ছিল। তো ওই টাইমটাতে সুইজারল্যান্ড যাওয়া। টার্নিং পয়েন্ট বলতে আমার মানে এত কিছু আমি শিখতে পেরেছি, ওই সেন্সে আমার টার্নিং পয়েন্ট ছিল ওই সুইজারল্যান্ড যাওয়া। তো তখন যদি আমি মানুষের কথা শুনতাম, তাহলে অবশ্যই বা আমি কেন? আমি তো ওই টাইমে ডিসিশন নেওয়ার কেউ না। মানে এখনো আমার বাবা-মা আমার
মোস্ট অফ দ্য ডিসিশন আমার মা হচ্ছে গিয়ে বলে যে, "হ্যাঁ, এই জিনিসটা করো।" অ্যান্ড honestly আ আগে মনে হতো যে কেন আম্মু এত কিছু বলে, এত কিছু হচ্ছে গিয়ে কেন আমাকে হচ্ছে কেন মানা করে, কেন হ্যাঁ বলে। বাট যদি আমার আম্মু আমাকে ওই গাইডলাইনস গুলা না দিত বা ওভাবে যদি আমি আমার মার কথা না শুনতাম, আমি হয়তো এখন যতটুকু পেরেছি বা যতটুকু করেছি সেটাও পসিবল হতো না। তো আমার আম্মু আমাকে তখন বলেছে যে, "দেখো মা, আমি তোমাকে আমি জানি আমি তোমাকে কিভাবে মানুষ করেছি। আমি তোমাকে মানে আল্লাহ মানে আল্লাহ সবকিছুর মালিক বা আমি তোমাকে কতটুকু দিক নির্দেশনা দিয়েছি এটা আমি জানি। তো হালাল পথে বা হচ্ছে গিয়ে যেটা ইসলামে আছে সেটা কতটুকু মেইনটেইন করবা সেটা তোমার ব্যাপার। তোমাকে আমি তোমাকে শিক্ষাটুকু দিয়েছি। তো আমি বাংলাদেশে তোমাকে একা ছাড়ি না। কারণ এটা আমার কাছে মনে হয় তোমার জন্য সেফ না। উম যতটুকু সেফ যেমন তোমাকে আমি রাজশাহী দিয়েছি, আমার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে পাবলিকে পড়লে আমার মেয়েটা ভালো থাকবে। এজন্য আমি তোমাকে হচ্ছে ওইখানে পাঠিয়েছি। তো আ সেই আমার মনে হয় ইউরোপ সেফ একটা জায়গা। আর ওখান থেকে হচ্ছে যখন আমি বলেছিলাম যে যারা অর্গানাইজার ছিল যে আমার ফ্যামিলি থেকে নাও দিতে পারে আমার বাবা যদি না যায়। তো তখন ওখানে যে অর্গানাইজার ছিল ডুনোলা, সে আমার মাকে কল দিয়েছে। সে কিন্তু আইটি তেই জব করে। সে তারপর আমার মাকে কল দিয়েছে। কল দিয়ে হচ্ছে আমার মাকে হচ্ছে বলেছে যে জি, সুইজারল্যান্ড অনেক সেফ একটা জায়গা। এবং আমি যেখানে যাচ্ছি জিনিভা আরো বেশি সেফ একটা জায়গা। এবং এখানে আ মানে আমার সেফটি নিয়ে এত চিন্তা করা লাগবে না। আর যদি চিন্তা হয়ও তারা হচ্ছে আমাকে সবসময় চোখে রাখবে যেন আমি কোন প্রবলেম এ না পড়ি। তো তারপর তার আগেই যদিও আমার আম্মু হচ্ছে গিয়ে বলছে, "আচ্ছা ঠিক আছে তুমি যেতে পারো।" তো তখন আম্মু বলছে যে, "যেহেতু এটা একটা হিউজ অপরচুনিটি আমি চাই না আম আমার মেয়ে আমার কোন একটা মানে আমি মানা করাতে আমার মেয়ে পরে হচ্ছে গিয়ে এটা বলুক যে আমার আম্মু আমাকে মানা করছে দেখে আমার লাইফটা এরকম হয়ে গেছে। আমি চাই তুমি অনেক উপরে উঠো কিন্তু হালাল ওয়ে তে উপরে উঠো।" তো তুমি আ ওখানে যাও গিয়ে কারণ তুমি জানো ভালো মন্দ কোনটা কি। আর হুম, সত্যি বলতে এখনো আমি অনেক কথা শুনি। এই যে রিসেন্টলি নভেম্বরের ২২ তারিখে হচ্ছে আবার সুইজারল্যান্ডে গিয়েছিলাম কোফি আনানের প্রোগ্রামের কারণে। তো ওখানেও আসার পরেও অনেক কথা শুনেছি, এই মেয়ে তো অনেক খারাপ হয়ে গিয়েছে। খালি হচ্ছে এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে। খালি যেটা বিদেশ অনেক যায়। শোনা হয় হ্যাঁ, যেটা অনেক শোনা হয় যে একা মেয়েকে বাইরে পাঠাচ্ছে। মেয়ের তো পরে বিয়ে হবে না, এই হবে না, মেয়ে এরকম হয়ে যাচ্ছে। হুম, তো ১ম দিকে অনেক খারাপ লাগতো। ১ম দিকে যখন ইভেন আমার ভার্সিটিতেও আমি অনেক বেশি কথা শুনেছি যে হচ্ছে মেয়ে এরকম, মেয়ে ওরকম। তারপর আমার মনে হতো যে তখন আমি অনেক ডিপ্রেসড হয়ে পড়ি যে আমার সাথে সবাই এভাবে কথা বলতেছে, সবাই এরকম বলতেছে। আমি কি আসলে এত খারাপ কিনা? মানে খুব বাজে একটা সিচুয়েশন দিয়ে ওই টাইমটাতে আমি যাই। তারপরে হচ্ছে আমার মনে হয় ওই টাইমটাতে আমি যেটা সবথেকে বাজে কাজ হয়েছে যে আমি নামাজ থেকে অনেক সরে গেছি। এটা সব ধর্মের জন্যই। মুসলমান, হিন্দু যে যার প্রেয়ার থেকে আমার মনে হয় প্রেয়ার এ যদি টাইম দেয় তাদের মাইন্ডটা অনেক বেশি ক্লিন থাকে। আ তো তারপরে আমি 2025 এ যেটা ঠিক করি যে যাই হয়ে যাক না কেন I won't miss my prayers আ যাতে আমি এই দিকটাতে ঠিক থাকি। তারপরে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিব। আল্লাহ জানেন বাকিটুকু যে কি হবে না হবে। আর সবকিছু ওইভাবে হচ্ছে ঠিক হবে। এবং এটা আসলে আমাকে অনেক বেশি করেছে। যেমন আমি ২ টা অপরচুনিটি পরপর পেয়েছি হচ্ছে নভেম্বরে সবকিছু। তো তখন আমার মনে হয় যে না আমি যদি আল্লাহর উপর বাকিটা ছেড়ে দিই সবকিছু ঠিকঠাক থাকবে। আমি যদি মানুষের কথা শুনতে থাকি, শুনে ওই অনুযায়ী নিজেকে আ পরিচালনা করতে থাকি, তখন দেখা যাবে যে আমার যেটা মনে হয় আমি বেশি পণ্ডিতি করতেছি। তো আল্লাহ বলবে, "আচ্ছা ঠিক আছে বান্দা এটা তুমি চাচ্ছ তোমার এটাই হোক।" কিন্তু আমি যদি আল্লাহর উপর ছেড়ে দিই তখন ভালো ইনশাআল্লাহ হবে। না এই একটা ওকে। জিনিস ইউরোপের কালচারে খারাপ হয়ে যাওয়ার ব্যাপারটা এটা আমার সাথে মানে আমার ফ্যামিলি কখনো ভাবতো না। বাট আমি দেখি যে ব্রাউন কালচারে এই জিনিসটা থাকে যে ছেলে ব্যাচেলরই বিদেশ যাবে, ওইখানে থাকবে। একটা কোয়েশ্চেন অনেকেই করে, তাহলে কি আর আসবে না? মানে ওইখানে থেকে গেলে তো হইছে, ও তো পুরো ইউরোপিয়ানই হয়ে যাবে। ও তো আর বাঙালি থাকবে না এরকম একটা চিন্তা। আর এর থেকেও বড় চিন্তা যে ওয়েস্টার্ন কালচার নষ্ট হয়ে যাবে। বাট পার্শিয়ালি এটা ট্রু। হ্যাঁ, এখানে নষ্ট হওয়ার অনেক জিনিস আছে। বাট আমি জানি না আসলে কতটুকু আছে বাকি ইউরোপে। কজ ফিনল্যান্ড খুবই জনমানবহীন একটা দেশ। মানুষ অনেক কম। তো সত্যি বলতে আমি এর থেকে বেশি নষ্ট হওয়ার অপরচুনিটি বাংলাদেশে দেখতাম। এখানে আমি দেখি না তেমন। প্রবাবলি আমি আরো বেশি ঘাটাঘাটি করলে আমি পাবো। বাট আরো কিছু কান্ট্রি লাইক ইউএসএ টাইপ জায়গাগুলোতে হয়তো আরো বেশি। বাট আই ফিল লাইক এই সেইম সব অপরচুনিটি এখন বাংলাদেশে আছে। অ্যান্ড আমি কাউকে মিন করতেছি না। বাট অনেক ভার্সিটির অনেক স্টুডেন্ট ওইসব জায়গায় ভালোভাবেই নষ্ট হচ্ছে। তো আমার কাছে এই লজিকটা আর এখন ভ্যালিড লাগে না আরকি। কারণ বাংলাদেশ যথেষ্ট নষ্ট হওয়ার হয়ে গেছে। তো ইউরোপে এসে নষ্ট হওয়ার দরকার নেই বা ইউএসএ যেয়ে কারো নষ্ট হওয়ার দরকার নেই আরকি। যাক।
হ্যাঁ, মুসনাদ কিছু রাইট। বলবেন? আমি এই জায়গাটাতে এগ্রি করতাম। ইনফেক্ট বাংলাদেশে জাস্ট ভার্সিটি না। আমি তো ভাই আমরা যখন স্কুল লেভেলে ছিলাম আমাদের কাছের মানুষদেরকেই স্কুল হুম, লেভেলেই ওইটাই, বেলাইনে যাইতে চলে দেখছি। লাইক আমাদের সাথের ওইটাই। মানুষজন। যাই হোক হোয়াটএভার। আমি আপু আপনাকে মেইনলি যেই কারণে আগের কোয়েশ্চেনটা করেছিলাম, আমার একটা ফলো আপ কোয়েশ্চেন আছে। বিফোর দ্যাট হ্যাঁ, আমি কমপ্লিটলি এগ্রি করছি। আন্টির পয়েন্ট গুলা খুবই ফেয়ার এনাফ। ওকে। আমি আমার ফলো আপ কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে যেমনটা আপনার ক্ষেত্রে হলো, আমি ইন জেনারেলি যে কেউ যদি দেখে থাকে, অনেকেই বর্তমানে দেখা যায় যে বিভিন্ন অপরচুনিটিস পায়। কিন্তু তাদের কাছে হয়তো সুযোগটা থাকে সেগুলা কাজে লাগানোর। কিন্তু তারা তাদের আশপাশের কথা, সোসাইটির যেই ব্রাউন কালচার অ্যান্ড ট্যাবু গুলো আছে, ওগুলোর কথা চিন্তা করে অনেক সময় দেখা যায় যে অপরচুনিটি গুলা থাক যেতে দেই বা একটু আ হিন্দিতে বলে না দিল পে পাত্থর রাখ কে, ওভাবে হয়তো দে লেট দেম গো। সো ওই বিষয়টার উপর আমি আপনাদের দুজনের টেকটা জানতে চাবো। সো ফার্স্ট এ আপু বলেন। আচ্ছা। এই আ এটা না আসলে বলা অনেক সহজ, মুখে বলা অনেক সহজ যে আ তাদের কথা শোনা উচিত না, তাদের কথা না শুনে এভয়েড করে নিজের মতন চলা। আ এটা রাইট। বলা যতটা সহজ বাট কাজে লাগানোটা ততটাই কঠিন। যে আমি বলে বলে এখানে এখন আমি বলে যেতে পারি এই কথা যে হচ্ছে গিয়ে কারো কথা শুনতে হবে না। নিজে যে আইডিয়া আছে বা নিজের যে পটেনশিয়াল আছে ওটা কাজে লাগিয়ে এগিয়ে যাও। কিন্তু আসলে বাস্তব জীবনে এতটা সহজ না। আমার ক্ষেত্রেই আমি হচ্ছে এই জিনিসটা অনেক বিশ্বাস করতাম যে মানুষ যাই বলুক আমি ওটা পাত্তা দিব না, আমি শুনবো না। আমি নিজের মতন করে চলব। কিন্তু দিন শেষে আমিও মানুষ। যখন তারা আমাকে কিছু বলে আমার মনে হতো যে আচ্ছা ঠিক আছে। তার মানে আমি এটা ভুল করছি বা হচ্ছে আমার মধ্যেই সমস্যা। কিন্তু এরপরে যেটা রিয়ালাইজ করলাম যে আ মেক্সিমাম মানুষই কথা তখনই বলে যখন হচ্ছে সে আমার জায়গাটাতে আসতে চাচ্ছে বা আমি যে জিনিসগুলা পাচ্ছি ওই জিনিসগুলো তারা পাচ্ছে না বিধায় তারা কথা বলে যাচ্ছে যেন আমি নিজেকে ডাউন করি। এটা বাঙালির একটা আ কমন ক্যারেক্টারিস্টিক। কেউ উপরে উঠলে তাকে যতটুকু পারে নিচে নামানোর চেষ্টা করে যাওয়া। আ ওইটা ওই জায়গায় আসলে আমি যতই বলি না কেন এভয়েড করতে এটা আসলে পসিবল না। এটা গায়ে লাগবেই। কিন্তু ওই যে বললাম এই জিনিস প্রেয়ার। যে যেই ধর্মেরই হোক তার প্রেয়ার। আরেকটা জিনিস হচ্ছে আ যেটা আমি অনেক করি। আগে আমি একটা জিনিস করতাম। আগে আমি যখন আমার অনেক মন খারাপ থাকতো আমি অনেক গান শুনতাম বা হচ্ছে পডকাস্ট শুনতাম। যে হচ্ছে বিভিন্ন পডকাস্ট শুনলে আমার মনে হতো আচ্ছা ঠিক আছে। আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যেত। আমি হচ্ছে অন্য চিন্তায় আমি মগ্ন হয়ে যেতাম যে আচ্ছা উনি এটা বলছে এটার সাথে কি রিলেট করা যায়। আর যেটা এখন গান শোনার বদলে আমি যেটা শুনি হচ্ছে বিভিন্ন হয়তো সূরা ছেড়ে দিই, সূরা শুনতে থাকি। যেটা আমি হচ্ছে রিসাইট করতে পারছি না হয়তো এজন্য তো আমি এটা শুনে আমি মিনিং সহ শুনি, বুঝার চেষ্টা করি। এটা একটা করি। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সেম এখন আমি পডকাস্ট শুনি বা বই যেকোনো বইয়ের হচ্ছে অডিও ভার্শন শুনি। কারণ বই পড়ার আমি সময় পাই না। তো যেহেতু বই অত পড়ার সময় পাচ্ছি না, তো অডিও গুলা শুনলে আমি হচ্ছে কিছু জিনিস হয়তো সব আমি ধরতে পারি না, বাট যেগুলো ধরতে পারি সেগুলো হচ্ছে আমার মাথার মধ্যে থেকে যায়। আমার যদি ওখান থেকে কোনো কিছু নোট নাও থাকে আমি ইয়ে করি। এভাবে হচ্ছে আমি আমার মাইন্ডটাকে ডাইভার্ট করি। আর সবথেকে বড় ওয়ে হচ্ছে নিজেকে বিজি রাখা। এটা যেটাই হোক, যে কিছু যেটা মানে যেইটাই করা পসিবল হয়, ওইটা করে নিজেকে বিজি রাখতে পারলে মানুষের কথা থেকে দূরে থাকা যায়। আর আরো বড় কথা হচ্ছে যেটা আমি বিশ্বাস করি আ মানুষ wisely চুজ করতে হবে। ফ্রেন্ড এরকম যেন না হয় যে আমাকে ফ্রেন্ড চুজ করতেছে। আমার একটা ফ্রেন্ড ওই যে চায়নাতে একটা কেনিয়ার একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল, গেদা আব্দুল্লাহ। তো ও হচ্ছে আমাকে ওর সাথে আমি কথা বলতে ও তখন এই কথাটা বলছিল যে ও কখনো মানে এরকম হয় না যে মানুষ ওকে চুজ করতেছে ফ্রেন্ড হিসেবে। ও ফ্রেন্ড চুজ করে যে কার সাথে ও ফ্রেন্ডশিপ করবে। কারণ তাতে হয় কি? যদি মানুষ হচ্ছে চুজ করে তার মতন করে নিজেকে তখন ইভলভ করতে হয় যে আচ্ছা সে এটা করতেছে আমিও তাহলে এটা করি। কিন্তু আমি যখন আমার মাইন্ডসেট এর মানুষের সাথে মিশা শুরু করব তখন দেখা যাবে যে আমার গ্রোথটা যদি মানে আমি একা চলে যতটুকু গ্রোথ হতো, আমার আশেপাশে সারাউন্ডিং এ যদি সেম মেন্টালিটির মানুষ থাকে তখন আমার গ্রোথটা আরো তাড়াতাড়ি হয়। তো এই জিনিসটা করলে হয় কি? আর যখন আমি সেম মেন্টালিটির মানুষের সাথে মিশবো তো তারাও হচ্ছে সেম টাইপের কথা শুনতেছে। তারাও হচ্ছে গিয়ে হয়তো একদম এক্সাক্ট এটা না শুনলেও কাছাকাছি কোনো একটা কথা তার নামে শুনতেছে। তো সবাই যখন এই টাইপের মানুষ একসাথে হয়, তো যখন তখন শেয়ার করা যায় বিষয়গুলা যে আচ্ছা আমি এরকম ফিল করতেছি বা আমি ওই টাইপের জিনিস শুনতেছি। তো শেয়ার করলে জিনিসগুলা থেকে আরো তাড়াতাড়ি আরকি কি বলবো? সরা যায়, মুভ অন করা যায়। তো এজন্য ওই টাইপের সারাউন্ডিং খুঁজে বের করা উচিত বলে আমি মনে করি। যেটা এই সেম জিনিস আমার লাইফ এ কাজে দিছে। এজন্য হচ্ছে এই জিনিসগুলো আমি শেয়ার করলাম। হুম। ওয়েল সেড।
আচ্ছা, আমরা অলমোস্ট ১ ঘন্টা ধরে কথা বলছি অ্যান্ড মেইন টপিক গুলা অলমোস্ট শেষ। তামিমের কি কোনো কোয়েশ্চেনস আছে? না, মোটামুটি যা ছিল শেষ। আচ্ছা, সেক্ষেত্রে আপু লাস্ট যেই জিনিসটা আমি আপনার কাছ থেকে জানতে চাবো, আমরা শেষ পর্যায়ে যেহেতু আছি আমরা এক্সপেক্ট করি না আমাদের ওরকম অডিয়েন্স নাই। বাট কেউ যদি দেখে থাকে ওই হিসেবে কেউ যদি কিছু করতে চায় বা জুনিয়র, সিনিয়র যেই হোক আপনি অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কোনো অ্যাডভাইস দিতে চান। আচ্ছা, আরেকটা ওকে। জিনিস আপু আমি একটু এড করি এই কোয়েশ্চেনটার সাথে। সেটা হচ্ছে যেহেতু আপনি একটা স্টার্টআপ বিল্ড করছেন, সো কিছু করার সাথে ওই স্টার্টআপ বিল্ড করতে হলে কি করা লাগবে ওইটারও একটা অ্যাডভাইস দিলে ভালো হয়। যে একটা জিনিস কিভাবে স্ক্র্যাচ থেকে শুরু করতে হয়। আচ্ছা। আ ফার্স্ট এ যেটা বলব, আমরা সবসময় যেটা ভাবি যে হচ্ছে আমি যেটা আমিও ফিল করতাম যে আমি তো অনেক ছোট একটা মানুষ বা আমি অনেক নগণ্য একটা মানুষ। আমি আর কি করব? আমার দ্বারা তো কোনো কিছু পসিবল না। বা আমার যেটা এখন মনে হয় যে আ আমি যদি আরো আগেই স্টেপ গুলা নিতাম, হয়তো আমি আরো ভালো কোনো কিছু ব্যাক দিতে পারতাম আমার কমিউনিটিতে। তো এজন্য যারা হচ্ছে যতগুলোই অডিয়েন্স আছে, ইভেন তোমরাও আ যারা হচ্ছে এখন লাইফে ওই পর্যায়ে আসো যে তোমাদের কাছে অনেক টাইম আছে। ইভেন আমার এমন না যে আমার কাছে টাইম নেই। আমি লাস্ট সেমিস্টার আরো অনেক টাইম আছে। তো ছোট স্মল স্টেপ হলেও সেটা নেওয়া উচিত। আ অবসর আমরা অনেক টাইম স্পেন্ড করি, রিলস দেখি। এটাও টাইম স্পেন্ড করা উচিত। রিফ্রেশমেন্ট দরকার। কিন্তু কিছু টাইম উচিত যে হচ্ছে আমি চিন্তা করা যে আসলে আ প্রত্যেকটা মানুষেরই তো লাইফে একটা পারপাস থাকে যে আমি দুনিয়াতে আসলাম। কিছু একটা যেন আমার দ্বারা ভালো একটা মানুষের লাইফেও যদি একটা ভালো কাজ করে যেতে পারি যে আমাকে মনে রাখবে যে হ্যাঁ, she did something for me. ওটা আমার জন্য সাকসেস। তো যারাই দেখছো বা যেই করছো একটা স্মল স্টেপ নাও। হয়তো আজকে ওটার বেনিফিট তুমি পাবা না। বাট কালকে বা পরশু কোনো একদিন ইনশাআল্লাহ তুমি ওটার বেনিফিট পাবা। এই দুনিয়ায় না হোক পরের দুনিয়ায় ইনশাআল্লাহ পাবা। তো আ এটাই যে হচ্ছে স্টার্ট স্মল বাট ডু ইট। ডোন্ট লাইক procrastinate যে হচ্ছে গিয়ে আচ্ছা পরে করব বা কিছু। যেটাই করো করা শুরু করে দাও। যেই আইডিয়াই আসুক, যেখানেই থাকো তুমি গ্রামে থাকো, শহরে থাকো, যেখানেই থাকো। স্টার্ট করো কাজ। আর যেটা বললা যে স্টার্টআপ এর ক্ষেত্রে আমরা যেটা করি আমরা আ যখন কোনো আইডিয়া আসে আমাদের বা হচ্ছে যখন কোনো আমরা কোনো কিছু নিয়ে কাজ করতে চাই, আমরা অনেক ভাস্ট একটা এরিয়া নিয়ে চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে আমি এটা করে আমি এই জিনিস করব, এই করে আমি পুরাটা চেঞ্জ করে ফেলবো। বাট এটা উচিত না। একটা ছোট স্মল একটা প্রবলেম ফার্স্ট এ আইডেন্টিফাই করা উচিত। যে এই প্রবলেমটা নিয়ে আমি আসলে কাজ করব। অ্যান্ড তার সাথে ইন্টিগ্রেট করা উচিত যেহেতু এখন টেকনোলজি অনেক অ্যাডভান্সড। তো যে গ্লোবালি যে টেকনোলজি গুলা ইউজ করা হচ্ছে, যেমন আমাদের বাংলাদেশ সত্যি বলতে প্রায় ১০০ বছর পিছিয়ে আছে টেকনোলজিক্যাল সাইডে। আমি চায়নাতে গিয়ে যখন টেকনোলজি গুলা দেখলাম, আমি পুরা অবাক হয়ে গিয়েছি। যদি এই জিনিসগুলা বাংলাদেশে আসে, বাংলাদেশের মেক্সিমাম মানুষই হচ্ছে আনএমপ্লয়েড হয়ে যাবে। কারণ আমাদের এই মানে যেই জিনিসগুলা লেবার ওয়ার্ক গুলা করি আমরা, ওই জিনিসগুলা রিপ্লেস হয়ে যাচ্ছে টেকনোলজি দিয়ে। কিন্তু আর বাংলাদেশের মানুষের এই শুধুমাত্র লেবার ওয়ার্ক গুলাই তাদের হচ্ছে তারা করতে জানে। তাদেরকে অন্য কোনো দিকে আমাদেরকে অন্য কোনো দিকে ট্রেন করা হয় না। আমাদেরকে এখনো আমরা যে সিভিলে পড়াশোনা করছি, আমাদেরকে প্রায় এখনো শুধু আমাদের মেক্সিমাম থিসিস দেখা যায় যে কনক্রিটের মধ্যে কোনটা দিলে আমাদের হচ্ছে গিয়ে কনক্রিটটা কি জিনিস দিলে স্ট্রেংথ বাড়বে বা এইসব জিনিস নিয়ে থিসিস করা হচ্ছে। কিন্তু এই জিনিসগুলা নিয়ে রিসার্চ করা হচ্ছে। এই জিনিসগুলা কিন্তু অন্য কোনো জায়গায় এখন আর দেখেই না। তারা অনেক টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে। তো এজন্যই এটাই বললাম যে যখনই তুমি হচ্ছে কোনো স্মল কোনো কিছু আইডেন্টিফাই করছো, কোনো স্মল প্রবলেম তার সাথে ইন্টিগ্রেট করার ট্রাই করো যেই টেকনোলজিগুলা গ্লোবালি অ্যাকসেপ্টেড অ্যান্ড বাংলাদেশেও ফিজিবল, বাংলাদেশে পসিবল ইন্টিগ্রেট করা। আবার এমন কোনো কিছু ইন্টিগ্রেট করতে গেলে সমাজে যেগুলো বাংলাদেশে অ্যাকসেপ্টই করবে না। তো পসিবিলিটি লজিক্যালি সবকিছু চিন্তা করে তারপর হচ্ছে ইন্টিগ্রেট করে এরপরে আগানো উচিত। আর ১ম এই হিউজ অনেক ভাস্ট একটা অডিয়েন্সের কাছে লঞ্চ না করে ফার্স্ট এ পাইলটিং করা উচিত। দেখা উচিত যে আসলে এটা হচ্ছে অ্যাকসেপ্ট করছে কিনা সবাই। তারপরে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া উচিত। তো এভাবে আগালে হোপফুলি মানুষ হচ্ছে গিয়ে অনেক ভালো একটা দিকে আগাতে পারবে। ইনশাআল্লাহ। সো উইথ দ্যাট নোট আজকের মতো বিহাইন্ড দ্য হাসেল এর পর্দা থেকে আমরা এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান। আসসালামু আলাইকুম।